আসসালামু আলাইকুম। আমাদের চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগতম। গত ৩টা ক্লাস আমরা করছিলাম, তাই না? তো গত ৩টা ক্লাসের ভিতরে এখানে সবাই উপস্থিত ছিলেন কি? বা নতুন কেউ আছেন যে আগের ক্লাসগুলো করেন নাই? আসসালামু আলাইকুম। আমি এখানে নতুন, তবে পূর্বের ক্লাসগুলো দেখছি। আচ্ছা, দেখলে হয়তোবা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা, তাই না? হ্যাঁ, কিছুটা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাস যে টপিকসগুলো পড়ছিলাম এটা হচ্ছে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একটা রিভিশন দেব আমরা। তো এটা আমি যদি স্ক্রিন শেয়ার করি, তারপর হচ্ছে আমরা স্ক্রিনে আসি, শেয়ার করার পর কোশ্চেন করব। যাদের প্রবলেম হবে আপনি হচ্ছে আমাকে কোশ্চেন করবেন যে বুঝিনি এই টপিকসটা। উপস্থিতি বাড়াতে হবে, হ্যাঁ, উপস্থিতি অনেকটা কমে গেছে, এভাবে হলে সম্ভব? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেন শুরু করবো হচ্ছে তানজিনা আক্তারকে দিয়ে। আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, গত ক্লাসে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করেছিলাম একটু বলবেন? আপনার ভয়েস আমরা শুনতে পাচ্ছি না, নয়েজ আসতেছে শুধু। আচ্ছা, আপনি হয়তোবা যেখানে আছেন নেটের প্রবলেম হয়তো বা অন্য কোনো প্রবলেম হতে পারে। আপনি কলটা কেটে দিয়ে আবার জয়েন করতে পারেন। রুবেল হোসেন, রুবেল হোসেন, রায়হান চৌধুরী, ভাইয়া আমরা শুনতে পাচ্ছি না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। প্রোগ্রামিং এর বিভিন্ন অপারেটর নিয়ে ক্লাস হয়েছিল গত আচ্ছা, ক্লাসটা। ওকে। অপারেটর বলতে আমরা কি বুঝি? আসলে অপারেটর বলতে কি বুঝি, কনসেপ্টটা অন্য একজনের কাছে শুনতে পারি হ্যাঁ, না আপনি 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 আসলে মনে। আপনি নিজের ভাষায় বলেন, মানে আপনি কি বুঝছেন এটাই। আমি বুঝেছি আসলে যে একটা প্রোগ্রাম বা একটা কোড লেখার জন্য যে আপনার কি লাগে, অনেক কিছুই লাগে। তার ভিতরে আপনার অপারেটর একটা কাইন্ড অফ একটা লাগে, অ্যারিথমেটিক অপারেটর বলেন, যে যোগ বিয়োগ, তারপরে হলো আপনার কি গুণ লাগে, ভাগ লাগে। এটাকে এই এগুলোকে কি কারণে অপারেটর বলা হয়? এগুলা হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের আপনি এইটার সংজ্ঞা জানেন? যে এই যে এইটা যে আছে এটাকে কি বলা হয় বা এটার কোনটা কাজটা ভাইয়া? কি? একে কি বলে ভুলে গেছি। মানে কাজটা কি? এটাকে আসলে ভাগ ভাইয়া, হ্যাঁ, সরি, ভাগ। ভাগ তো ভাগ হইল। পূর্ণ সংখ্যা, ভাগ পূর্ণ সংখ্যা, যে দুইটা আছে ভাগ একসাথে। জি, জি। ভাগ করার পর ভাগফল যেটা আসবে এটাই শুধু শো করবে এবং ভাগশেষটাকে স্কিপ করবে, তাই না? মানে দশমিকটাকে দেখাবে না, তাই তো? জি 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 জি। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে পলাশ ভাই। পলাশ ভাই শুনতে পাচ্ছেন? ভাই ওটা আমার পিসি থেকে জয়ন্ত ও, আমি ফজলাবি বলতেছি। ওকে ওকে ভাইয়া। আপনি লজিক্যাল অপারেটর বা আরো কোন অপারেটর শিখেছিলাম? লজিক্যাল অপারেটর ছিল, তারপরে কাজটা ওই কি? যে প্রশ্নবোধক একটা কি ছিল। হ্যাঁ, বলেন। লজিক্যাল জি অপারেটরের একটা এক্সাম্পল দেন তো। ভাই, লজিক্যাল অপারেটর সেগুলো যেমন সমান সমান ছিল, হুম। তারপরে এরো টাইপ যে যে জিনিসটা ছিল, মানে যেদিকে বড় সেদিক অর, জিনিসটা বড়। এগুলা? অর এন্ড, না না না, এগুলো না ভাইয়া। তাহলে? ওই যে সমান নয় সমান, আচ্ছা, তারপরে আরো একটা এর চিহ্ন ছিল যে ওটা
কি যেন নাম ভাইয়া ভুলে গেছি। গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলা? হ্যাঁ হ্যাঁ এগুলা। আচ্ছা, আপনি এটার কাজ বলেন, এই যে এটার কাজটা কি? মানে ভাইয়া ধরেন যে কোনো একটা সংখ্যা 5 আর 4, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, কারণ 5 4-এর থেকে সমান বা সমান নয়, সেক্ষেত্রে এটা। আচ্ছা, আর এটা? ধরেন 5 5 কোনো সামনে 5 পিছনে 5, তার ওকে, মাঝখানে এটা দিব, তাহলে বোঝা যাবে যে 5 আর 5 সমান। ওকে, আপনি এটাকে বলবেন হচ্ছে ডান দিকে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে হচ্ছে ইকুয়াল থাকবে, তাই তো? জি জি আর এগুলাতে হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইডে ইকুয়াল থাকবে না। জি। ওকে, আচ্ছা, তাহলে তো আর বাকি কে থাকলো এখানে? নাজিফা, নিসা। আপনি বলেন ডাটা টাইপ কয়টা, মানে আপনার জানা আছে কয়টা? ডাটা টাইপ ওই যে স্ট্রিং, তারপরে হচ্ছে ইন্টিজার, এগুলো না ভাইয়া? হুম, নাম্বার টাইপের কয়টা আছে? নাম্বার টাইপের মধ্যে হচ্ছে আছে ডাবল, তারপর বুল, ইন্টিজার, আর একটা নাম্বার, এগুলাই। আপনি তো বললেন যে দুইটা, ফির আবার নিয়ে আসলেন বুল, ইন্টিজার। ভাইয়া ভুল তো সেদিন কনসেপ্টে তো সেকেন্ড ক্লাসে তো এগুলাই করাইছিলেন না? বুঝলাম, মানে নাম্বার টাইপের কথা বলছি আমি শুধু, যে নাম্বার টাইপ কোনটা কোনটা। ওই যে ডাবল আর ইন্টিজার। আচ্ছা, তাহলে আপনি বুলিয়ান বললেন যে? ভুলাই গেছে আসলে, ওই দিন আসলে এতগুলো এগুলাই করাইছিলেন তো। ওকে, ওকে, বুঝতে পারছি। বুলিয়ান টাইপের এক্সাম্পল দেন তো। বুলিয়ান টাইপের এক্সাম্পল হইতেছে হুম, ওই যে ট্রু ফলস এর মধ্যে স্ট্যাটাস ধরেন যে ট্রু, তাই তো? হুম, এটা বুলিয়ান টাইপ। জি। আচ্ছা, ওকে, একটা স্ট্রিং টাইপ ডিক্লেয়ার করেন তো। একটা স্ট্রিং টাইপ হচ্ছে মনে করেন প্রথমে একটা নাম লিখলেন, হুম, মানে ওই যে যে কোনো একটা নাম লিখেন। আচ্ছা, নেম। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে একটা ওয়ার্ড লিখলাম, এখানে ঠিক আছে? জি। ভুল কোথায়? ভুল ভুল তো একটা আছে, না তো এরর তো আসতো না। হুম, পারবেন ভুল বের করতে? না ভাইয়া ওকে, পারতেছি না। নেক্সট কে আছে? পবিত্র ভাই কি সারা গেছে? হ্যাঁ ভাইয়া ও আচ্ছা, 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 সরি। বলেন এখানে ভুল কোথায়? ভাইয়া স্ট্রিং এর এসটা ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, নাজিফা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এসটা স্মলে লিখেছিলাম আমি, এই জন্য হচ্ছে টাইপটা ধরতে পারে নাই। আমি ভাবছিলাম যে ওটা স্মলই হবে, ওই জন্য। আচ্ছা, এবার জাহেদুল ইসলাম ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। আপনি হচ্ছে একটা স্টুডেন্টের 2-4টা ইনফরমেশন তৈরি করবেন খালি। আচ্ছা, এটা কি লিস্ট দিয়ে করবো না হচ্ছে না, না, আমি যেটা লিখছি ম্যাপ দিয়ে এটাই। এখন আপনি বাকিটা বলেন, মানে এটা কোথায় কোনো চেঞ্জ করা লাগবে কিনা। ধরেন যে একটা স্টুডেন্টের নাম থাকবে, নাম থাকবে, আইডি থাকবে, আর সেমিস্টার থাকবে, এই 3টে জিনিস। আচ্ছা, ম্যাপের এমটা হচ্ছে বড় হাতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন এইখানে থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট। আমরা ম্যাপ করতেছি না, ম্যাপের জি, থার্ড জি। ব্র্যাকেট ও না, লিস্ট। আচ্ছা, আচ্ছা, আপনি এটার কথা বলতেছেন, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ঠিক আছে, তারপর লিস্ট। আচ্ছা, না এটাতে সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, লিস্টে থার্ড ব্র্যাকেট হবে, এটাতে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন হচ্ছে ওই যে কি দিতে হবে আর কি। কি দিব? ধরেন দিব আর নেম, দিব আর হচ্ছে ভ্যালু দিব ব্র্যাকেটের মধ্যে। ভ্যালু দিলাম হচ্ছে কোডার অঙ্গন, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ইয়া, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে দুই দিকে। ব্র্যাকেটের আছে তো, দুইটা ব্র্যাকেটের ভিতরে রাখছি। আচ্ছা, এর মানে হচ্ছে নেমের এখানে কোটেশন থাকবে, কোডার ওকে, অঙ্কনের এখানে কোটেশন থাকবে। ওকে, কেন কোটেশন দিলাম ভাইয়া?
এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। গুড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট। আর হচ্ছে বলছিলাম আইডি এবং ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আইডি এর জন্য নিচে আসতে হবে আর কি। আচ্ছা নিচে আসলাম, এখানে আইডি, আইডি, এখানে স্টুডেন্টের আইডি দেব। এখানে আইডি দিব ধরুন যে 1010। তারপর হচ্ছে আচ্ছা। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের সিএসই। এখন এখানে কোনটাতে চেঞ্জ করবো এটা বলেন শুধু, মানে কোনটা চেঞ্জ করা লাগবে বা কি করা লাগবে। হচ্ছে আইডি গুলার এখানে হচ্ছে পরিসংখ্যান গুলো দিতে হবে আর কি। দিলাম, আর এগুলো শেষে মানে কমা দিতে হবে, কমা। এগুলোতে কমা দিব, তারপর না লাস্টে তো লাগবে না। আচ্ছা এখন হচ্ছে এখন প্রিন্ট দিয়ে দেখা যায় এরর আসে কিনা। এরও তো দেখা যাচ্ছে, এই যে সিএসসি তে এখন কোন দিতে হবে, কোটেশন দিতে হবে। এটাতে তাহলে বাদ দিলাম কেন? এটা ইন্টিজার টাইপের তো এটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখানে ছাড়া গেছে কে? এমডি ফারুক, আপনি তো এখন জয়েন করলেন তাই না? জি ভাই। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা আপনি বলেন এইটা যে ভাইয়া লিখলো এখানে কোথাও ভুল আছে কিনা? আচ্ছা এখানে বুলিয়ান নিচে ঠিক আছে, স্ট্রিং নেম কোরাজন ঠিক আছে, ম্যাপ নিচে আছে। হুম আচ্ছা ম্যাপে হইলো জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। হুম নেম কিন্তু এটা এটা এখানে প্রিন্ট করছেন স্টুডেন্ট ইনফো। হুম কোথাও ভুল হয়েছে? আউটপুট তো আসার কথা এখন, মানে বলতেছে যে কোথাও ভুল হয়েছে কিনা এটা আপনি জাস্ট বলবেন। ভুল তো মন হচ্ছে না, ভুল হয়েছে। আচ্ছা ওকে, তাহলে আর বাকি কি আছে? পরে কেউ জয়েন করছেন এরকম আছেন না? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের গত ক্লাসের যে টপিকসগুলো পড়ছিলাম এগুলো আপনারা সবসময় রিভিশনের উপরে রাখবেন, হ্যাঁ, নয়তো এগুলো ভুলে যাওয়ার জিনিস স্বাভাবিক, ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, হ্যাঁ, প্র্যাকটিসের উপরে রাখলে দেখবেন যে আর ভুলবেন না সহজে। তো আজকে হচ্ছে আমাদের আরেকটা নতুন টপিক হবে চতুর্থ ক্লাসে, যেটা সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের পারপাসে বা বাস্তব লাইফ বলেন বা এই প্রোগ্রামিং লাইফ বলেন, হ্যাঁ, দুইটাতেই হচ্ছে আমাদের এটা খুবই জরুরি। কারণ সবসময় হচ্ছে লজিক চিন্তা করতে হবে, হ্যাঁ, কেন এটা করব, কেন ওটা করব না, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এই লজিকগুলো যে আমরা চিন্তা করি মানে বাস্তব জীবনে, এইখানে হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সবসময় লজিক দিয়েই কাজ হয়। যে আমি একটা প্রিন্ট করব, ওর কথা যে কেন প্রিন্ট করব, বা আমি একটা যে সংখ্যা বা কন্ডিশন দিব কেন এটা দিব, তো প্রত্যেকটার পিছনে ওর কোনো না কোনো একটা যুক্তি থাকে বা লজিক থাকে। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যে লজিকগুলো নিয়ে কাজ করব এই পার্টটার নাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে ইফ ইলস, হতে পারে সুইচ কেস, হ্যাঁ, আবার হচ্ছে মাঝে মাঝে ওই যে অপারেটর যেগুলো আমরা গতকালকে পড়েছিলাম যে টার্নারি অপারেটর, এগুলোও মাঝে মাঝে লজিক্যালের ভিতরে পড়ে। তো আপনাদের এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? ইফ ইলস, সুইচ কেস জি ভাই আইডিয়া আছে। আছে? এটা সম্পর্কে আইডিয়া থাকলে ভালো, আমাদের বুঝাইতে সুবিধা হবে। ইফ ইলসের যদি স্ট্রাকচার আমরা কল্পনা করি, ইফ ইলসের স্ট্রাকচারটা হবে ইফ, এই যে ছোট হাতের একটা ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, হওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এর ভিতরে বডি হবে, যেমন ফাংশনে যেভাবে লিখছিলাম আমরা, এটার ভিতরে হচ্ছে এই টাইপের হবে। আর এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের যে পার্টটা আছে এই পার্টের ভিতরে আমরা হচ্ছে কন্ডিশন লিখব। আর এই যে এটার ভিতরে আমরা যে স্টেটমেন্টগুলো বা ফিল্ডগুলো যে আছে, বডিগুলা, এই বডিগুলো এখানে লিখবো আমরা। অর্থাৎ এই পার্টে আমরা কন্ডিশন দিব, এই যে ফার্স্ট ব্র্যাকেটের পার্টে কন্ডিশন দিব, আর সেকেন্ড ব্র্যাকেটের পার্টে হচ্ছে আমরা স্টেটমেন্ট লিখবো, আমাদের যা লেখার ইচ্ছা, হ্যাঁ। তাহলে এই কন্ডিশনটা যদি সত্য হয় বা ট্রু হয় বা অ্যাকসেপ্ট হয় বা গ্রহণযোগ্য হয়, যেটাই বলেন,
এটা যদি সত্য হয় তাহলেই কেবলমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লকে যে কাজটা থাকবে সেই কাজটা করবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ইফের সিনট্যাক্স। এটা আপনারা যারা প্রোগ্রামিং করে আসছেন তারা সবাই জানেন যে ইফ এলস। এখন আমরা যদি একটা কন্ডিশন দেই, ধরেন এখানে আমি লিখলাম যে ইন্টেজার এ ইকুয়াল হচ্ছে 100 আর ইন্টেজার বি ইকুয়াল 50। এখানে আমি দুইটা লিখলাম ভেরিয়েবল। এখন আমাকে এটাকে এখান থেকে যদি প্রকাশ করতে যাই, গতদিন আমরা কিভাবে প্রকাশ করেছিলাম? গতদিনে ডিরেক্ট লিখে দিয়েছিলাম যে প্রিন্ট দেওয়ার পর এ, এই যে এখানে বি দিলাম, এভাবে কাজ করেছিলাম না, মনে আছে? তো এইখানে আমরা কি পাইছিলাম আউটপুটে? এটাকে যদি আমি প্রিন্ট দেই আউটপুটে কি আসবে? ট্রু আসবে। ট্রু আসবে। কারণ কি, এ এই অর্থাৎ 100টা হচ্ছে বড় আর বি 50 এটা হচ্ছে ছোট। তাহলে 100 থেকে 50 যদি ছোট হয় তাহলে এটা তো ট্রু আসার কথা, এই জন্য ট্রু আসবে। যদি আমি এটাকে উল্টায় দিতাম তাহলে কি কন্ডিশনটা মিথ্যা হয়ে যেত, মিথ্যা হওয়ার ফলে এখানে ফলস আসবে। তো এই যে কন্ডিশন লিখলাম আমি, এই কন্ডিশন ওইখানে ইফের ভিতরে লিখবো আমরা। যেমন ইফ এ ক্যাপিটাল যদি হয় বি থেকে, তাহলে এখানে লিখবো হচ্ছে প্রিন্ট এ ইজ বিগ। হ্যাঁ, তো এই লেখাটা যদি আমি লিখতে যাই তাহলে এখানে কন্ডিশনটা কি আসবে? এখানে ফলস, ট্রু প্রিন্ট করবে। সরি, এটা তো উল্টাই দিব। এখানে কন্ডিশনটাতে ট্রু প্রিন্ট করবে, আর এই কন্ডিশনটাতে কি হবে? এই যে এ ইজ বিগ, এই লেখাটা প্রিন্ট করবে। এই কাজটা সবাই বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটাতে যদি আপনি ট্রু দেন, ধরেন যে এটা ট্রু ব্লক, ট্রু হলেই কেবলমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবে, আর ট্রু না হলে এর ভিতরে আসবে না। যেমন আমি যদি এখানে লিখতাম, এতক্ষণ থেকে এটাতে ফলস হইল না, এর আগে যখন প্রিন্ট করেছিলাম ফলস, এখন আমি এটাতেও যদি ফলস প্রিন্ট করে দিই, এই যে এখানে রান দিলাম, এইখানে দেখেন এখানে আসছে ফলস, ফলস প্রিন্ট করছে, কিন্তু এইখানে এসে আর কিছু প্রিন্ট করে নাই। কেন করলো না? কারণ এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। আর ইফের কন্ডিশন, ইফের যে সিনট্যাক্সটা আছে ওর গঠনটাই এভাবে বলা আছে, যদি তোমার কাছে এই ব্র্যাকেটের ভিতরে তুমি যদি কেবলমাত্র সত্য হও তাহলে তোমার ভিতরে যাইতে পারবে, সত্য ছাড়া এর ভিতরে আসা পসিবল না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের ইফ এলস লাগবে। এখন আপনি এখানে একটা কেন, এখানে 1 লক্ষ যদি স্টেটমেন্ট লিখেন ওর কোনো যায় আসে না। হ্যাঁ, তাহলে এটা আমরা এইভাবে লিখব। এটা গেল ইফের সিনট্যাক্স। আরেকটা আছে ইফ ইলস। ইফ ইলস সম্পর্কে আইডিয়া আছে কারো? ইফ জি ইলস ভাইয়া এর আছে। কন্ডিশনটা হচ্ছে এইটার পরে ইলস লিখতে হবে। তো আমি এখানে কন্ডিশন দিলাম, আপনারা এই প্রোগ্রামগুলো অবশ্যই করে আসছেন। এই প্রোগ্রামগুলো করার কারণটা হচ্ছে আপনাদের যে জাভা বই পড়ছিলেন বা পাইথন পড়ছিলেন এগুলোতে যে দেওয়া ছিল এখানে সেম, এটার কোনো পার্থক্য নাই, একই। দেখেন বি ইজ বিগ, অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম? এই সিনট্যাক্সটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে যে ইফ দিতে হবে, এই ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ আমি আরেকটু উপরে লিখে দেখাই, ইফ এই ব্র্যাকেট থাকবে, এর ভিতরে একটা কন্ডিশন থাকবে, আরে কই গেল, এখানে একটা থাকবে। যদি আরো মাল্টিপল লিখতে যাই তাহলে ইলস লিখবো, এখানে দিয়ে এইভাবে দেবো। তার মানে এইখানে কন্ডিশন দিতে হবে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এখানে আসবে, যদি মিথ্যা হয় তাহলে অটোমেটিক এই ইলসের ভিতরে চলে আসবে। ইলসের এখানে আর কন্ডিশন দেওয়ার দরকার নাই। মানে হ্যাঁ যদি না হয় তাহলে তো না, তো অবশ্যই। হ্যাঁ, যে তোমাকে বলছে যে তুমি কি যাবা, তুমি বলতেছো না, তাহলে তো যাবা না, তাহলে তো হয়ে গেল যে যাবা না। অথবা তুমি যদি বলো এখানে যে যাবা, যে না, তাহলে এখানে আর কন্ডিশন জিজ্ঞাসা করার দরকার নেই, আবার যে সেকেন্ড টাইম তোমাকে জিজ্ঞাসা করবে যে আসলে তুমি যাবা কিনা, এরকম আর বলার কোনো দরকার নেই। ডিরেক্ট এখানে কন্ডিশন মিথ্যা হওয়া মানে কি ডাইরেক্ট এখানে প্রিন্ট করে দেবে। তো এই ব্লকটা হচ্ছে এটাই। তো এখানে আমি হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, সমস্যা নেই। এরপরে আসি ইফ ইলস গেল। ইফ ইলসের ভিতরে যদি আমরা
আরেকটা কাজ করতে পারি যে ইন্ট ইন্ট না দেবো, এখানে হচ্ছে কি দিতে পারি, আচ্ছা ইন্টে দিই। ইন্টের ক্ষেত্রে সি দিলাম, সিতে ধরলেন যে কিছুই দিলাম না। সিতে আমি কিছু না দিলে এখানে সিতে কি আসার কথা বা সিকে প্রিন্ট করলে কি আসার কথা কেউ বলতে পারবেন? নাল। নাল আসার কথা। যেমন আপনাদেরকে একটু দেখাই দিই, তারপরে ফের উল্টা পাল্টা শুরু করে দিবেন। লেখাটা যা আছে থাক, ওটা আমি পরে দেখতেছি। ও সরি, এখানে হচ্ছে ইয়া দিতে বলতেছিল, এই প্রশ্নবোধক দিতে বলতেছে যে এটাকে নালেবল করে না করার কারণে ও বলতেছে হয় ইনিশিয়াল করো, না হলে হচ্ছে নালেবল করে দাও। তাহলে আমি কি করলাম, এখানে ইনিশিয়াল করলাম। সিটা সিটাকে যদি প্রিন্ট করি তাহলে এখানে নাল আসবে, নাল আসছে। তাহলে এই সিটাতে আমি কি করব, যদি এই ব্লকে ঢুকে তাহলে আমি কি বলবো, সি এর মানটাকে চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করব, ওকে বলবো যে সি এর ভিতরে 100কে ঢুকাই দেব, এই 100কে ঢুকাই দেব। আর এইখানে যখন আসবে, যদি সি এ প্রিন্ট না হয় তাহলে ইলসে আসবে, ইলসের ভিতরে আসলে এটাকে বি3কে ঢুকাই দেব। এটা সম্পর্কে কারো আইডিয়া হয়েছে বা পারবেন কেউ? হুম, আরেকবার একটু বলুন। আমি তো নর্মালি এখানে কি করতেছিলাম এতক্ষণ থেকে, সি এর মান ডিরেক্টলি প্রিন্ট করতেছিলাম যে এটা যদি বড় হয় তাহলে এ এখানে লিখবে এ, আর যদি বি বড় হয় তাহলে বি লিখবে এখানে, তাই তো? তো আমি হচ্ছে এখন ওইটা না করে আমি যেটা বোঝানোর দরকার যে আসলে এর স্টেটমেন্টের ভিতরে আমি কি কি করতে পারি, আমি এটা বুঝাতে যাচ্ছি। যেমন আমি ডিরেক্টলি প্রিন্ট দেখাই দিলাম, আপনারা বুঝছেন যে না ঠিক আছে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি এখানে কন্ডিশনগুলো না দিয়ে এখানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতেছি যে এইখানে আসবে, এসে বলবে যে যদি এটা ঠিক হয় তাহলে এখানে আসবে, নাহলে এটা আসবে, এটা প্রিন্ট। অর্থাৎ সি এর মানটা আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমরা যখন এখানে দিলাম এ এর মান দিলাম 100, বি এর মান দিলাম, কেউ কিছু বলবেন? আচ্ছা, এর মান দিলাম হচ্ছে 100, বি এর মান দিলাম 50, আর সি এর মানটা হচ্ছে নাল রাখা, মানে কোনো কিছুই দিলাম না, ফাঁকা, এই নাল। তো আমি এখানে এসে কন্ডিশন দিচ্ছি যে এর থেকে যদি বিটা বড় হয়, যদি বড় হয় বিটা, আচ্ছা উল্টা করে ফেলছি আমি কন্ডিশনটা, যদি বি এর থেকে এটা বড় হয় তাহলে এর যে মানটা আছে অর্থাৎ এই 100টা যে আছে, এই 100টা ঢুকে যাবে কার ভিতরে, সি এর ভিতরে। তখন সি এর মান হয়ে যাবে 100, এর মানও থাকবে 100, সি এর মানও থাকবে 100। আর যদি এইটা মিথ্যা হয় তাহলে অটোমেটিক এসে, তাহলে মানে কি এইটা মিথ্যা মানে কি বি এর মানও অবশ্যই বড়, তাহলে বিটা এখানে প্রিন্ট করবে আর এখানে সিটাকে দেখাই দেবো। তো আমি এখানে যখন আসব, এখানে এসে বলবে যে এটা আসলে সত্য, তাহলে সত্য হওয়ার কারণে এর মানটা এখানে প্রিন্ট হয়ে যাবে, মানে সিতে ঢুকে যাবে। তখন এইখানে আর কিছু নাই কাজ, তাহলে এই ব্লকে আর আসবে না, তখন এইখানে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে উল্টাই দিতাম তখন কি আসতো, এখানে এই উল্টানোর ফলে এই বি এর মানটা তখন 50 ইয়াতে ঢুকে যেত, এই সি এর ভিতরে ঢুকে যেত এই কন্ডিশনে, তখন এই সি প্রিন্ট হইতো। অর্থাৎ আমরা এই পার্টগুলো যে আছে, আমরা যাদেরকে বুঝাচ্ছিলাম যে এই পার্টগুলোতে আপনি যা কিছু পারেন লিখতে পারবেন। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা আরো ডিটেলসে বুঝবো। তাহলে এটা এই কয়েকটা গেল। আবার হচ্ছে আমি যদি ই ফিল্ডসের বাইরে আবার লিখি ই ফিল্ডস, ধরেন ইলস ইফ, এটাও একটা কন্ডিশন, কিন্তু এটা কখন দিব তাহলে? তো এই কন্ডিশনগুলা আপনি মাল্টিপল ভাবে দিতে পারেন। ধরেন যে আপনার এখানে 3টা সংখ্যা আছে, ইন্ট সি ইকুয়াল ধরেন যে 70, আমি 3টে সংখ্যা লিখলাম এখানে। তো 3টে সংখ্যার ভিতরে আপনাদের পলিটেকনিকে বা ভার্সিটিতেও কিন্তু প্রশ্ন আসে যে
তিনটি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটি নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে এটা লিখেন, তাই না? তো আমরা এখানে কিভাবে নির্ণয় করি? তিনটি সংখ্যার ভিতরে আপনাকে যদি আপাতত দৃষ্টিতে বলা হয় যে আপনি কোডিং ছাড়া বলেন তো এখানে তিনটি সংখ্যার ভিতরে বড় কোনটা, তো আপনি নির্দ্বিধায় বলে দিবেন যে ভাই এখানে তো 100 আছে এতে, তার মানে কি এ বড়, তাই না? ভুল বললাম নাকি? না ভাইয়া এখানে তো ঠিক দেখেই বলছেন। বোঝা যাচ্ছে যে 100 আছে এতে, তাহলে এটা হচ্ছে বড়। তো এটা যদি বড় হয়ে থাকে আমার, তাহলে কি সেকেন্ডটা যদি বলতে যাই তাহলে হচ্ছে সি, তারপর থার্ড আছে, আর সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 50। তো এটা তো আমি বললাম, কম্পিউটারকে তো আমার বুঝাইতে হবে। তো যদি আপনাকে বলে কেউ যে ভাই আমার বুঝাই দেন তো কেমনে আপনি বললেন যে 100, তো আপনি তখন কি ব্যাখ্যা করবেন কিভাবে? ব্যাখ্যা করবেন কি যে বি থেকে যখন এ তুলনা করবেন দেখবেন যে এটা বড়, মানে 50-এর থেকে 100 বড়, বলছে হ্যাঁ বড়। সি যে আছে 70, এই 70-এর থেকে কি 100 বড়, বলবে যে হ্যাঁ 100 বড়, তাহলে 100 বড়, তাই তো? এটাই তো নাকি? আবার যদি বলে যে সবচেয়ে ছোট সংখ্যাটা নির্ণয় করেন, তখন আপনি কি করবেন? আপনি চেক দিবেন যে এর থেকে মানে এইটা কি ছোট, বলবেন যে হ্যাঁ 100 থেকে 50 ছোট, তাহলে ঠিক আছে 50 ধরলাম। আবার চেক দিবেন কি এই 70-এর থেকে কি 50 ছোট, তো বলবেন যে হ্যাঁ 70-এর থেকেও 50 ছোট, 100 থেকেও 50 ছোট, তার মানে কয়টা কন্ডিশন হইলো? দুইটা। তো এই দুইটা কন্ডিশনকে আপনি যখন ম্যাচ করলেন, ম্যাচ করে বলতেছেন যে দুইটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে এখানে 50 আসবে। তো আমরা এই কাজটাকে যদি এখানে করি যে এর মানটা যদি কার থেকে বড় হবে, বির থেকে বড় হবে, এবং এর মানটা সির থেকেও বড় হবে, তাহলে কে বড় হইলো? এ হ্যাঁ, হুম, আরে বলেন না, কথা বলেন। এ বড় হবে। এ বড় হবে, বিগ নাম্বারটা হবে এ। কারণ কি দুই দিকে মুখ খোলা দিচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম আগে যে গেটার দেন লেস দেন এগুলো ভুলে যান, আপনি বুঝবেন কি যার দিকে মুখ খোলা আছে, হ্যাঁ, সেই হচ্ছে বড়। তাহলে এর দিকে মুখ খোলা আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে বির থেকে এটা বড়, কন্ডিশন যদি সত্য হয়। আবার সির থেকেও এ বড়, মানে দুই সংখ্যার থেকেও যদি বড় হয় তাহলে এখানে তো এই বড় হওয়ার কথা, এই জন্য আমি এখানে এ লিখছি। সেকেন্ড টাইম আমি বি কে ফোকাস করবো এখন। বিটা যদি এর থেকে বড় হয়, আবার বিটা যদি সি এর থেকে বড় হয়, তাহলে বি তো দুই সংখ্যার থেকেই বড় হইলো, তাহলে এখানে বি বড় হইলো না, তাই তো? কি ভুল বললাম? তার মানে তৃতীয়টা যেটা আছে এটা কি আর চেক দেওয়ার দরকার আছে? তিনজন মানুষই তো আছে, তিনজন মানুষের ভিতরে আপনারা যদি চেক দেন যে আমার থেকে ওই বড়, ওই বলতেছে আমার থেকেও এ বড়, তাই তো ওই তো বড় হয়ে গেল। এখন বলতেছে যে না আমার থেকে এ বড় না, আমার থেকে ও বড়। আবার ওদের দুইজনের ভিতরে তুলনা করলেন, অর্থাৎ এই এ এবং বির ভিতরে আমরা তুলনা করে ফেলছি। তার মানে এরা দুইজন তো হয় এখানে বড় হবে এ, না হয় এখানে বড় হবে বি। তো যে বাকি থাকলো, তো এরা যদি মিস হয়ে যায় তাহলে তো এ ছাড়া আর অপশন নাই। তখন এখানে আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি, প্রিন্ট a big number is c। এই কন্ডিশনটা কে বোঝেন নাই আমারে বলেন? ঠিক আছে, ভাইয়া ইলস ইফেক্ট একটু আরেকবার বুঝাই দিয়ে। ইলস ইফটা হচ্ছে এই ইফের মতোই, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন দেওয়ার জন্য ধরেন যে আপনার একটা দুইটা কন্ডিশন দিয়ে তো হবে না। এতক্ষণ থেকে আমরা যেগুলো পড়াইছিলাম এই পর্যন্ত, যে এর আগে থেকে পড়াইছিলাম, এটাতে শুধুমাত্র হয় এইটা সত্য হবে, না হলে এটাতে পড়ে যাবে। কিন্তু আপনার যদি কন্ডিশন এরকম হয়ে থাকে যে মাল্টিপল চেক দেওয়া লাগবে, তো মাল্টিপল চেক দিতে গেলে আপনাকে তখন এই যে ইলস ইফ নিয়ে আসতে হবে। ইলস ইফ দিলে আবার আপনি কন্ডিশন দিতে পারবেন। এই জায়গায় যদি আপনি বলেন যে ভাই আমি আরো দেই, আপনি আরো এখানে একটা চেক দিতে পারবেন, অন্য একটা চেক এখানে আরো একটা দিতে পারেন, অত যতগুলো পারেন আপনি এখানে বসাইতে পারেন। বুঝতে পারছেন? মাল্টিপল কন্ডিশন ব্যবহার করার জন্য আপনাকে ইলস ইফ লেখাটা লিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন আমি যদি এন্ড দিছেন কেন? বুঝি না, মধ্যখানে এন্ড দিছেন কেন? এন্ড
এন হ্যাঁ এই ওই হ্যাঁ হ্যাঁ এই এন্ড গুলা না দিলে আপনি ওই কালকের ক্লাস করছেন? কালকে না গতকাল, হ্যাঁ করছি গতকালকেরও ক্লাস তো মনে করছি হয়। করছি হ্যাঁ, করছি ওই ক্লাসে আমরা চেক দিছিলাম না এন্ড হ্যাঁ অপারেটরের কাজটা কি? ওর দুই দিকে হ্যাঁ সত্য হতে হবে। হ্যাঁ তাহলে আপনি যদি এইখানে এন্ড না দিতেন, অর দিতেন, তাহলে তো এইখানে অটোমেটিক সত্য হয়ে যেত একটা। তাহলে এটা তো এখানে প্রিন্ট করে দিত। যেমন ভুলটা দেখাই আপনাকে, যদি এখানে আপনি অর দিতেন, সরি অর দিছেন, তাহলে কি এই দুইটার যে কোনো একটা সত্য হলেই তো এই ব্লকে ঢুকে পড়বে নাকি? হ্যাঁ তাহলে আপনার ধরেন যে বি এর থেকে এ বড়, এই যে এটার থেকে এ বড়। এখন আমি এইটা যদি দেই, আপনার আপাতত দৃষ্টি মনে হবে যে ভাই এখানে তো সঠিকই আছে, এই যে 100 তে দেখাচ্ছে। আমি যদি এই 700 করে দিতাম এখানে, এখন এখানে যদি আউটপুট দিতাম, তাহলে আপনার এইখানে এইটাই প্রিন্ট করতো। দেখছেন? কারণ কি? কারণ ও চেক দিচ্ছে কি বি থেকে কি এ বড়, 50 থেকে 100 বড়। হ্যাঁ, সত্য কথা বলছে। এইখানে এসে বলতেছে যে সি থেকে কি এ বড়, বলছে না, মিথ্যা কথা, কারণ 700 বড় হবে। তো ও বলতেছে যে তুমি আমাকে বলছো অরের কাজ হচ্ছে যে কোনো একটা 99টা সত্য কথা বললে যদি 99টা মিথ্যা বলে, একটা সত্য বললেও এটা সত্য ধরে নেয়। তো এইখানে একটা সত্য পাইছে মানে কি, ওর বাকিগুলো আর চেকে দেওয়ার দরকার নেই ওর। কিন্তু এন্ডের যে কন্ডিশনটা, এন্ডের কথা বলতেছে যে তুমি আগে চেক দাও এই 50 থেকে কি 100 বড়, বলতেছে যে হ্যাঁ 100 বড়। আবার এখানে আসছে, এসে বলতেছে যে এই সি এর থেকে, সি মানে কি এই 700 থেকে কি 100 বড়, বলছে না, মিথ্যা কথা। তার মানে এ বললো যে তুমি ফার্স্টেরটা বলছে সত্য কথা, পরেরটা বললো মিথ্যা কথা। সত্য আর মিথ্যা এটা চলবে না, আমাকে সব সত্য লাগবে। এই জন্য ও এই ব্লকে আর আসবেই না, এইটুকুতে ঢুকবে না। পরে এখানে আসবে, এসে বলবে কি যে এ কে বলবে যে এর থেকে কি বি বড়, যে এর থেকে বি বড় না, মিথ্যা কথা। তখন বলবে যে না, এখানে না, মিথ্যা কথা। মিথ্যা কথা বললে আর পরেরগুলো চেক দেওয়ার দরকার নেই, যে তুমি প্রথমে মিথ্যা বলছো। আর এন্ডের কাজই হচ্ছে মিথ্যা বলা, ও পছন্দ করে না। একটা মিথ্যা বলার করে ও ওখান থেকে বের হয়ে আসবে, এখান থেকে চলে আসবে। তার মানে এই দুইটা ফেল হয়েছে। এই দুইটা ফেল হওয়ার ফলে এখানে বাকি কে থাকলো, যে থাকবে সে এখানে প্রিন্ট হবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া এই জন্য এই নেস্টেড ই ফিল্ডস আরো আমরা পড়বো, কিন্তু এই ই ফিল্ড যেগুলো কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন, এগুলো আমাদের জানা খুবই জরুরি। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন সেটা হচ্ছে যে আপনারা কি সবাই এটা বুঝছেন? সমস্যা নেই কারো কাছে? হুম, আস্তে কে রে? হুম, আমি কি ধরবো? ধরেন ভাইয়া জি। ওই যে ধরেন যে মাঝখানেরটা যদি না থাকে, হুম হ্যাঁ, হুম সেক্ষেত্রে একটু ওই দুইটা আমাকে বুঝিয়ে দিন। যদি মাঝখানেরটা না থাকে, ওই সেক্ষেত্রে ই আর ইলসের একটু এটা বুঝিয়ে দিন, মানে ওটা একটু মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, এইটা না থাকলে, হ্যাঁ হ্যাঁ, এটা না থাকে। এইটা না, এই যে এন্ড। এনটা এখন কাটা দেন, ফার্স্ট টাইম যেটা বুঝাইছেন আমাদেরকে ই পিলস মানে বাদে। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এইটা জি জি প্রিন্ট, বি। তাহলে এইখানে আমি যেটা বোঝাচ্ছি যে প্রথমে এসে এইখানে একটা ইফের ভিতরে কন্ডিশন লেখার লাগে, এর অন্য কোনো কাজ নেই। এখানে কন্ডিশন মানে এটা একটা, ধরেন যে একটা দরজা, এই যে এইটা একটা বাড়ি, এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে এইটুকু একটা বাড়ি। এই বাড়িতে ঢুকার জন্য ওকে এখানে লক দিয়ে রাখে। আমরা বাড়ির ঘরের দরজার সামনে তালা দেয় না, তো এখানে লক দিয়ে রাখছে। তো এই লকটা যদি খুলতে পারে, তাহলেই হচ্ছে কেবলমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে, অর্থাৎ এই যে এই ব্লকের ভিতরে। তো এই তালাটা খুলতে গেলে কি করতে হবে? কন্ডিশন সত্য দিতে হবে। তো এইখানে আসছে, এসে এ এর থেকে বি বড় দেখাচ্ছে, মানে এই যে মুখটা খোলা আছে বি এর দিকে। তো এইখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে বিটা বড়, বিটা বড় হবে কার থেকে? এর থেকে। এখন এ আছে 100, বি আছে 50, তাহলে 50-এর থেকে 100 থেকে কি 50 বড়? রাবি
মিথ্যা। 50 বড়? না না 50 বড় না, তাহলে মিথ্যা। তাহলে মিথ্যা হলে কি এইখানে ঢুকবে? লক খুলতে পারছে? না না তাহলে এই লক যদি খুলতে না পারে, পরে এইখানে আসবে, এসে বলবে যে এখানে আর কন্ডিশন নাই, না থাকলে যা পাবে তাই প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এখন এইখানে যদি মানে আমি আমাদের ইলস্টার কাজই হচ্ছে উপরে যা থাকবে তা যদি না মিলে সেক্ষেত্রে নিচে হ্যাঁ প্রিন্ট করবে, তাই তো? শুধু ইলসেটটা। জি এখন ও, ঠিক আছে। আপনার যদি এরকম হইতো যে আমি এইখানে আরেকটা কন্ডিশন দেব, ইলস ইফ আরেকটা কন্ডিশন দিব আমি এখানে ব্র্যাকেট, এই যে আমার আরো কন্ডিশনের দরকার, তখন কি করব? আমি তখন এখানে চেক দিব যে এই বিটা এর থেকে বড়। হ্যাঁ, বিটা এর থেকে বড়। তাহলে বি ইজ, এটা তো লেখা এইভাবে যাবে না ডিরেক্টলি, কারণ এখানে ঝামেলা আছে, কারণ ওই যে এই সিটা চেক দেই না আমি, যে ডাইরেক্ট এ লেখা যাবে না। তাহলে এখানে লিখতে পারি আমরা কি, বি ইজ গ্রেটার দেন কার থেকে? এ, তাই তো? জি আবার এখানে লিখতে পারি, এখানেও তো উল্টা হয়ে গেছে, এখানেও তো বি হয়ে যাচ্ছে এর থেকে। তাহলে এখানে আমরা যে কন্ডিশন দিচ্ছি সেই প্যাটার্নে লিখতে হবে যে এ ইজ, যদিও এটা উপরে হওয়ার কথা, গ্রেটার দেন কি হবে? বি। ইজ যদি এ বড় না হয় বি হবে, তাহলে তো যা আছে এই শেষেরটা এটা সি হবে কি নাকি? জি তো এই কন্ডিশনটা যদি আপনি এইভাবে দেন, তাহলে এই যে মাল্টিপল কন্ডিশন আপনি এখানে দিতে পারলেন। বুঝতে পারছেন? কিন্তু আমরা যে কন্ডিশনটা দিছিলাম ওইটা আর এইটা কিন্তু একই টাইপের, তাহলে এইটা আর ওটার মধ্যে পার্থক্যটা কি? ওইখানে আমরা দুইটা পার্ট, এই যে এই দুইটা পার্টকে একসাথে চেক দিচ্ছি এন্ড দিয়ে, কিন্তু আপনি এইখানে একটা একটা করে চেক দিচ্ছেন, এই জন্য এটাতে অনেক কোড লেখা লিখবে। আর আমরা যেটা লিখছি ওইটা একদম শর্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এই জন্য এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এটাকে আগে ফোকাস করবো। আপনারা যখন কোডিং করবেন এই যে এইভাবে ধরেন, যে কোনো একটাকে ধরবেন আগে। ধরেন যে আমি এটাকে বড় বানাবো, তাহলে আমি এখানে লিখবো এ বড় হবে কার থেকে? বির থেকে, এবং এ বড় হবে সির থেকে। তাহলে দুইটার থেকে যদি বড় হয় তাহলে এ বড়। তাহলে এখানে এ ইজ বিগ, এইভাবে লিখবো। তারপর এখানে এসে চেক দিব, বি কে ধরবো এবার, যে বিটা বড় হবে কার থেকে? এর থেকে, এবং বিটা বড় হবে সির থেকে। তাহলে এদের এই এ এবং সির থেকে বড় বি, তাহলে বড় কে হলো? বি। তাহলে এখানে লিখবো বি, বি ইজ বিগ। তাহলে এখানে যে বেসে আছে সি ইজ বিগ, তাই তো? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই তিনটা যে আছে এই তিনটা যে কোনো একটাতে ঢুকতে পারবেন আপনি, এটা মাথায় রাখতে হবে। এখানে ব্লক, এখানে 3টাকে 3000ও যদি থাকে এই কন্ডিশনের ভিতরে, আপনি ঢুকতে পারবেন যে কোনো একটাতে। মাথায় ঢুকছে কি? যতগুলো থাকুক না কয়টাতে ঢুকতে পারবেন? একটাতে। যে কোনো একটাতে। কেন একটাতে ঢুকবেন? যে আপনার রাস্তা হচ্ছে এই যে এইখানে, তো এইখানে আসার পর আপনি প্রথমেরটা যদি ঢুকে পড়েন তাহলে আর এই দিকের গুলো চেক করবে না, ওটা কোডের নিয়ম, এই দিকের গুলো আর চেক দিবে না। হ্যাঁ, ধরেন যে আপনার 100 জন স্টুডেন্ট আছে আপনারা, তো 100 জনের ভিতর থেকে কোনো একটা জিনিস, হ্যাঁ, স্যার খুঁজতেছে, তো খুঁজতেছে সিরিয়াল ধরলো 1 2 3 4 5 এরকম খুঁজতে খুঁজতে 5 নাম্বার জনের কাছে পেয়ে গেল। তো পরের জনের যতগুলো আছে আরো 95 জন, এদের কাছে খোঁজার দরকার আছে আর? নাই তো, তাই তো? তো এই না থাকার ফলে ওখানে স্কিপ করে দিবে। তো এই লুপ, আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে এটারও কাজ হচ্ছে এরকম,
যে প্রথমে এসে চেক দিবে যে তোমার এখানে কি ঢুকতে পারবো, তো লক খুলতে বলবে ওকে, তো এখানে লক খুলবে মানে ট্রু হবে। ট্রু যদি হয় তাহলে এখানে ঢুকতে পারবে, তাহলে ঢুকলে আর বাকিগুলোতে চেক দেওয়ার অপশন নাই, বন্ধ হয়ে যাবে। এইখানে আসবে, এসে যদি এখানে না ফেল হয় তো সেকেন্ডটাতে এসে ট্রাই করবে, সেকেন্ডটাতে যদি ফেল হয় অটোমেটিক এখানে ঢুকে যাবে, এখানে আর লক নাই। হ্যাঁ, ইলসে আর লক থাকে না। তো এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের যে কোশ্চেন্সটা আছে সেটা হলো, আপনারা, আমি এখানে বের করে দিলাম যে সবচেয়ে বড় সংখ্যাটাই বের করার প্রোগ্রাম। এখন আপনারা এখান থেকে কে বের করতে পারবেন সবচেয়ে ছোট সংখ্যাটি বের করার প্রোগ্রাম? হুম, ভাইয়া জাস্ট কি গ্রেটার দ্যানটাকে লেস না না দ্যানে না না, কনভার্ট করে দিলে কি হয়ে যাবে না এটা ছোটটা? আমি অ্যান্সার শুনতে চাই নাই তো, আপনারা খালি বলবেন যে আমি পারবো, তারপরে আমি ধরতেছি। চেষ্টা করতে পারি। আচ্ছা, আর চেষ্টা করবো ভাইয়া পারবো। আর কেউ? এই তিনজন মাত্র কনফিডেন্স পাইলেন? আপু কি পারবেন? পারবো ভাইয়া। আপনার মাইক আজকে কি হয়েছে? আচ্ছা, ওই তাহলে হচ্ছে ফার্স্ট কে বলবে? আহ, এখানে পবিত্র বলতে চাইছে না ভাই? আপনি বলেন, জি ভাইয়া, আপনি বলেন। গ্রেটার দেন গুলোকে লেস দেনে রূপান্তর করে দিলেই তো হবে। ওকে, এই যে এটাকে এইভাবে চেঞ্জ করে দিব না? জি, এটা দ্বারা কি বোঝায় তাহলে? তা দ্বারা বোঝায় যদি এ বি এর থেকে ছোট হয় এবং এ সি এর থেকে ছোট হয় তাহলে এ প্রিন্ট করবে। আরে আপনি তো শিখে গেছেন। বাকিরা বলেন, যে দুইজন বা তিনজন বলতে চাইছে না, উনি কি ঠিক বলছে? আপনার ভয়েস শুনতে পাচ্ছি না আমরা, খালি নয়েজ আসতেছে। তানজিনা, নাজিফা, ভাই কি জি ভাইয়া। কন্ডিশনটা ওখানে এ এর জায়গায় বি হবে ভাইয়া, এন্ড এর পরে উপরের কন্ডিশনটায় এখানে এখানে। এখানে হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা বি কে ছোট দেখাচ্ছি সবার থেকে। আচ্ছা, মানে এইটা কি ভুল তাহলে? হ্যাঁ, এখন আপাতত কন্ডিশনটা ভুল। ওকে, না, কি বলছে নাজিফা, কি বলছেন আপনি? এটা ভুল না সঠিক? ভাইয়া ছোট যেহেতু দেখাচ্ছে তাহলে ভুল। তাহলে ভুল কি কারণে? কারণ এখানে তো ভাইয়া প্রথমে আছে এর বি থেকে এ ছোট, হুম, আবার তারপরে আছে সি থেকে এ ছোট। যেহেতু হচ্ছে ছোটটাই খুঁজতেছি, যদি বি ধরি তাহলে বি এর সাথে সবগুলাকে আগে তুলনা করব না? দেখেন কোডটাকে ভালো করে পড়েন, বাকিরাও পড়েন। এই কোডটা বলছে হচ্ছে পবিত্র, তাই তো? রায়হান চৌধুরী, জি ভাইয়া। আপনি এইটা বলতে চাইছেন? ভাই একটু একটু দেখতে হবে আমাকে একটু ভালো করে। ইজ গ্রেটার দেন বি। আরে আমি কি করলাম কোড? আচ্ছা, দেখেন দেখেন দেখেন, তাড়াতাড়ি দেখেন, সময় কম। কেউ কিছু বলবেন? কোডটা ভুল হয়েছে। কোন জায়গায় বলেছে আমার এটা বলার? ওখানে হচ্ছে এর এর থেকে হচ্ছে সি হচ্ছে ছোট, মানে সি বড় দিছে এ ছোট দিছে না? কোথায়? ইফ এর পরে এ, মানে এন এর পরে এইটা? হুম, আচ্ছা, ওই এখানে জায়গাটা যদি এর জায়গায় মনে করেন যে হচ্ছে বি দেই, আর সি এর জায়গায় হইতেছে যে সি থাকবে। আচ্ছা, ওকে, আর কেউ বলবেন? ভাইয়া একটা হুম। কথা বলি, হুম, আমরা ছোট নির্বাচন করবো তাই না? জি, যদি জি। এর থেকে ছোট নির্বাচন হবে সেই ক্ষেত্রে কোডটা ঠিকই আছে। আচ্ছা, ওকে নাহলে ওকে, থ্যাংক ইউ। আর আর কেউ কিছু বলবো?
ভাই এটা এলসিএফটা মনে হয় আউটপুট আসবে। মানে মানে বলতেছি যে কন্ডিশন ঠিক আছে কিনা, এই যে পবিত্র ভাই। কোড তো ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটাই এটাই এটাই। আর 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 কেউ বলবেন? আচ্ছা, এখানে ভুল বলছিল কে? শুধু নাজিফা আর রাহান চৌধুরী মনে হয়, তাই তো? আপনাদের কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করুন তাহলে আগে, আপনারা যেটা দিতে বলতেছেন। না ভাই, ভুল বলি নাই তো আমি। আচ্ছা, তাহলে নাজিফা শুধু বলছে না? ওকে, দেখেন কি হইয়া এইখানে কন্ডিশনটা যেটা ছিল, বড়টা যেটা ছিল ওইটার সাথে আপনি যদি ম্যাচ করতে যাচ্ছেন তাহলেই এনাফ। আর আপনি যদি আরো কন্ডিশন দিতে যান সমস্যা নেই। হ্যাঁ, যে এখানে যেটা ওনারা লিখছে যে কন্ডিশনটাকে উঠাই দিচ্ছে, অর্থাৎ এটাকে ছোট বানাইছে। এর আগে কিন্তু আমরা এরোটাকে এই দিকে দিছিলাম, এই যে মুখটা, অর্থাৎ এটাকে বড় ফোকাস করেছিলাম। আর আমরা উল্টো দিকে দেওয়ার ফলে মুখটা আছে বির দিকে, এই জন্য আমরা ছোট ফোকাস করতেছি। যে ছোটটা আছে এটা, এই যে মুখ যেদিকে, আমি যেটা আগে বলছিলাম যে মুখ খোলা যেদিকে থাকবে সেটা বড় হবে, তার মানে তার উল্টোটা ধরেন, মুখ যেদিকে বন্ধ থাকবে সেটা হচ্ছে ছোট হবে। তো আমি এখানে বলতেছি যে ছোটটাকে ফোকাস করেন, এটা এটার থেকে ছোট। আবার একটা আছে এটা সির থেকে ছোট, এই জন্য এ ছোট। এরপরে আসেন বিটা মুখ বন্ধ, তার মানে ছোট, এর থেকে ছোট। বিটা মুখ বন্ধ, সির থেকে ছোট, অর্থাৎ এখানে সি ছোট, সরি বি ছোট। আর যদি এই দুইটাই মিস হয়ে যায় তাহলে সি তো ছোট আছেই। যেমন আপনার এইখানে দেখেন, এটা আউটপুট কিন্তু ঠিক আসছে, যে বি আসছে স্মল। আমি যদি এখানে 500 করে দিতাম আর এখানে 70 আছে, তাহলে এখানে সি বড় ছোট হওয়ার কথা না? এখন দেখেন আমরা যদি আউটপুটে দেই এই যে সি স্মল, আবার আপনি যদি এখানে 700 করে দেন তাহলে এ হচ্ছে ছোট, তাহলে এখানে দেখবেন এ ইজ স্মল। তো এই কন্ডিশনগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। বুঝছি ভাইয়া। ওকে, এখন আমরা কি করব, একটা সমদ্বিবাহু ত্রিভুজের অথবা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ অথবা কি ত্রিভুজ আছে আর, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, তিনটা ত্রিভুজে তো হয় নাকি? তো এই তিনটা ত্রিভুজ নির্ণয়ের যে প্যাটার্নগুলা বা কোনটা কি ত্রিভুজ চিহ্নিত করার প্যাটার্ন, এইটা কোড লিখবো আমরা, পারবো কি? হুম, বোঝেন নাই মনে হয়? আরেকবার বলেন ভাইয়া। আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তো পড়ছিলাম নাকি? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যার দুইটা বাহু বাহু, সমান। হ্যাঁ, যে কোনো দুইটা বাহু যদি সমান হয় এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার যদি যে কোনো ত্রিভুজের তিনটা বাহুয়ে যদি সমান হয় এটাকে সমবাহু ত্রিভুজ বলে, তাই তো? আবার আরেকটা কন্ডিশন আছে কি, যে তিনটা বাহুই যদি না মিলে এটাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এগুলো তো ছোটবেলায় পড়েছিলাম, তাই না? তো এইটা যে বের করব আমরা, আসলে একটা ত্রিভুজের মান দিব, ধরেন যে একটা ত্রিভুজের এই একটা বাহুর মান হচ্ছে 100, একটার মান হচ্ছে 500, আর একটার মান হচ্ছে 700, তাই তো? তো এটা আঁকা যাবে না, এই ত্রিভুজটা আঁকা যাবে না, এই ত্রিভুজটা আঁকা যাবে না। কেন যাবে না বলেন তো, কেউ বলতে পারেন? আমরা ম্যাথের দিকে চলে যাচ্ছি, এটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা এটা শিখে নেবেন যে যে কোনো দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয় তাহলে এটা সব মানে বাহু ত্রিভুজ আঁকা যাবে না। যেমন এখানে 500 আর একে 600 হয়েছে, কিন্তু এখানে আছে একটাই 700, এই জন্য এই বাহুটার সাথে এই দুইটা বাহু মিলাইতে পারবেন না আপনি, জায়গা অনেকটা ফাঁকা থেকে যাবে 100-র মতো, বুঝতে পারছেন? তো এই জন্য এটাকে বড় করতে হবে। তাহলে এটাকে যদি আপনি 500 বা 600 বা 400 দিয়ে দেন তাহলে কিন্তু মিলবে। হ্যাঁ, এই যে 500 কত, এখানে 500-কে 600, তাহলে যে কোনো দুইটাকে যোগ দেন দেখবেন যে 400-কে 500, এটা হয়তো একটু ঝামেলা হতে পারে, তিনটা মিললে সমান সমান হতে পারে, বুঝতে পারছেন? এই জন্য কম বেশি করে দেবেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে, যে যে কোনো তিনটা বাহুর যোগফল হিসাব করে আমাদেরকে বলতে হবে, বা মানটাকে গুণ ভাগ করে বা হচ্ছে লেস দেন গ্রেটার দেন করার পর আমাদেরকে বলতে হবে যে বাহুটা কোন ধরনের ত্রিভুজ। তো এইখানে আছে 100, 500 এবং 440, এই তিনটা বাহু যে আছে
এই 3টা বাহু দিয়ে ত্রিভুজ আঁকলে আমার কি বাহু ত্রিভুজ হবে? বিষম বাহু ত্রিভুজ হবে, তাই না? এটা জানেন কি? আচ্ছা, এটা আপনাদের হয়তো আমার কঠিন লাগতেছে, তাহলে এটা বাদ দিই, আরেকটা সহজ দিই। তাহলে গ্রেডিং সিস্টেম তো বের করতে পারি নাকি? গ্রেডিং সিস্টেম কি আমাদের? ডিপ্লোমা যেটা ধরি, ডিপ্লোমাতে নর্মালি যদি ধরি আমরা যে 38 পাইলে মনে হয় না 36-এ পাস। জি ভাইয়া 36-এ পাস, তার মানে কি 36 পাইলে হচ্ছে 35 পাইলে হচ্ছে এফ গ্রেড। 35, 1 থেকে 35 যদি পান আপনি তাহলে হচ্ছে এফ গ্রেড, মানে ফেল। আর যদি হচ্ছে 36 থেকে মেবি 45 বা এরকম ধরেন, আমরা একটা ধরে নিলাম, এক্সাক্টটা আমরা জানি না, কিন্তু ধরেন যে 36 থেকে 45 ধরবো, এটাকে সি গ্রেড বা ডি গ্রেড। তারপরটা হচ্ছে সি গ্রেড, তারপরটা হচ্ছে এফ গ্রেড, সরি বি গ্রেড, তারপর হচ্ছে এ, বি প্লাস, সি প্লাস, এইভাবে ধরবো আর কি। আমরা আনুমানিক একটা ধরে নিই, আমি এক্সাক্টটা আমার মনে পড়তেছে না, তো আমরা একটা ধরে নিব। হ্যাঁ, তো গ্রেডিং সিস্টেমটা আমাকে বের করার জন্য আমাকে কি করতে হবে? মার্কস এন্ট্রি নিতে হবে একটা। তো আমরা একটা বানাই, ধরেন যে আমার কাছে আছে মার্কস, তাহলে এটাকে ডাবলে নিতে হবে। ডাবল ডাবল ধরেন যে মার্কস 50, মার্কস আমি দিলাম 50, এগুলোকে কেটে দিই, যে আমি 50 মার্কস পাইছি। তাহলে আপনাকে কি কন্ডিশন দিতে হবে? ইফ যদি মার্কসটা আছে MARKS, মার্কসটা কিসের থেকে বড় হয়? 80 থেকে বড় বা সমান হয়, তাই তো? এটাই তো জানেন নাকি? এটা জানার কথা তো আপনাদের। যদি 80 থেকে বড় বা সমান হয় তাহলে কত পাবে? এ প্লাস। এ প্লাস। এ প্লাস। এটা কি কঠিন লাগলো? না ভাই, শুধু ওকে। ইলস ইফ যদি মার্কসটা কার থেকে বড় হয়? ধরেন যে 70-এর থেকে। আমি রেগুলার সিস্টেমেই গেলাম। হ্যাঁ, আমি এইটা ডিপ্লোমাটা এক্সাক্টটা মনে নাই যে কত থেকে কত। PRI প্রিন্ট, তাহলে ধরেন বি প্লাস, মানে আমি এক্সাক্টটা ধরতেছি না, আমি যে কোনো একটা আপনাদেরকে বুঝার সাথে, তারপর আমরা হচ্ছে যে কোনো একটা দেখে আমরা বানিয়ে নিতে পারবো। এটা বুঝলে আপনারা অন্যগুলোও বানাতে পারবেন। এখন মার্কসটা যদি কার থেকে বড় হয়? 60-এর থেকে, তাহলে ধরেন যে প্রিন্ট সি প্লাস ডি গ্রেড, সি গ্রেড, ধরলেন যে এটা, এরপরে হচ্ছে ফেল। তাহলে 60, এখানে ধরেন যে 50, তার মানে আমরা ধরলাম যে 50-এর উপরে যদি পায়, হ্যাঁ 50 বা তার বেশি যদি পায় তাহলে ডি গ্রেড, কিন্তু 50-এর নিচে যদি পায়, বা ধরেন যে 49 পাইলেও হচ্ছে কি ফেল করে দিব রে। তাহলে আমি এখানে 50 দিলাম, তাহলে কি গ্রেড পাবে বলেন আপনারা? এই তানজিনা আপু, আপনি মাইক অন করিয়েন না। ডি গ্রেড পাবে। হ্যাঁ, ডি গ্রেড পাবে। এখন ধরেন যে আমি এখানে 60 করে দিলাম, তাহলে আপনারা বলেন তো কত পাবে? সি গ্রেড। আচ্ছা, এখন যদি আমি 65 দিতাম তাহলে কোন গ্রেড পাওয়ার কথা? তবু সি গ্রেড। সি পাবে। কত পর্যন্ত? বি গ্রেড 65 দিলে বি গ্রেড পায় কেমনে? দেখেন,
যদি এখানে 80 দিতাম আমি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। বুঝছি বুঝছি হ্যাঁ হ্যাঁ, যদি 80 দিতাম, 80 বা সমান, এই মার্কস মানে কি, এই মার্কস কিন্তু হচ্ছে ধরেন যে 100 হইতে পারে, 80 থেকে যতগুলো ইচ্ছা, তাহলে 80 সর্বনিম্ন 80, এই 80 সমান বলছি আমি, তাহলে 80 সর্বনিম্ন বলছি, যে সর্বনিম্ন 80 থেকে যদি বেশি পায় তাহলে ওরে বলবা এ গ্রেড, মানে এ প্লাস গ্রেড। যদিও আমি এখানে 79 দিতাম, যে 7 9 79, তাহলে কিন্তু আর এই ব্লকে ঢুকতো না, এই ব্লক ফেল করতো, এই ব্লক ফেল করে এখানে কোথায় আসতো, তার মানে কি এই ব্লকের মানটা কত থেকে কত বলেন তো? 70 থেকে 79। গুড, 70 থেকে এই যে এইখান থেকে যেখানে শেষ হয়েছে, মানে এর যেখানে শুরু এই এখান থেকে তাহলে শেষ, তাহলে এখানে 79 পর্যন্ত, তাই তো, যে 70 থেকে 79 পর্যন্ত এইখানে, আর এখানে কত আসছে 60 থেকে 69 পর্যন্ত, তাই তো। তো আমি এখানে লিখলাম 79, এই জন্য বি গ্রেড আসছে। এখন আমি যদি এখানে 69 লিখতাম তাহলে কই আসতো, এই যে 69-এর ঘরে এটা, তার মানে কি এই পর্যন্ত ফেল করবে, এরপর এখানে 60-এর থেকে বড়, তাহলে এইখানে এসে আটকায় যাবে, সি গ্রেড, এই জন্য সি গ্রেড প্রিন্ট করবে। তো এই গ্রেডিং সিস্টেম যেগুলো আছে, আমরা এইভাবে যখন একটা ধরেন যে আপনি রেজাল্ট বানাচ্ছেন বা একটা এই টাইপের সফটওয়্যার বানাবেন, তখন আপনাকে গ্রেড তো দিয়েই দিবে, কারণ ডিপ্লোমার গ্রেডের সাথে আপনার পলিটেকনিকের গ্রেডের সাথে ওই যে নর্মাল যে গ্রেড আছে এসএসসি এইচএসসি এদের গ্রেড মিলবে না, আবার এগুলোর সাথে ভার্সিটির যে গ্রেডিং সিস্টেম আছে এগুলো মিলবে না। হ্যাঁ, তো এগুলোর বিভিন্ন ভাগ থাকে, তো আপনাকে প্যাটার্নটা দিয়ে দিবে যে এত থেকে এত পাইলে এত, এত থেকে এত পাইলে এত। তো এটা নিয়ে চিন্তা নেই যে আমাদেরকে এটা জানতেই হবে, কিন্তু আপনাদেরকে জানতে হবে কোনটা, এই যে মার্কটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায় বা গ্রেডিংটাকে কিভাবে বের করা যায় এটা জানতে হবে। তাহলে এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল সিস্টেমটা, আমাদের যে ই ফিল্ডসের যে নর্মালটা আছে এটা। যদি আমরা নেস্টেডে আসি, নেস্টেড ই ফিল্ড সম্পর্কে কারো আইডিয়া আছে? না না। নেস্টেড ই ফিল্ডসের ক্ষেত্রে ধরেন আপনাকে এখানে বলা হইলো যে আপনি যদি 80 থেকে 100-র ভিতরে পান, মানে 80-র বেশি পান, তাহলে আপনি ভালো স্টুডেন্ট, আপনাকে বলা হয়েছে এ প্লাস গ্রেড বললাম। এখন কেউ আছে 100-তে 100ই পেয়ে যাবে, আবার কেউ আছে 80 পাবে, আবার কেউ 81 পাবে। তাহলে আপনি যদি ওকেও বলেন যে এ প্লাস গ্রেড আর ওকেও বলেন যে তুমি এ প্লাস গ্রেড, তাহলে তো ও মন খারাপ করবে, তাই না? তাহলে ওকে কি বলা দরকার, যে তুমি এ প্লাস গ্রেড পাইছো, প্লাস তুমি একদম টপ, হ্যাঁ 100-এ 100 পাইছো, এটাকে তোমাকে হাইলাইট করলাম, তুমি হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তো ওরা যদি এইভাবে আমি পরিচিত করে দেয় তাহলে ও আরো বেশি খুশি হবে না? তো এইটাকে ভাগ করার পর আবার ভাগ করা, এগুলোকে আছে নেস্টেড বলা হয়। যেমন একটা কন্ডিশন আপনি ব্যবহার করলেন, ওই কন্ডিশনটা ব্যবহার করার পর ওটার ভিতরে আরো কন্ডিশন দিবেন। গতকালকে আমি যেমন দেখাইছিলাম, বা গত পরশুদিন মেবি, যে আপনাকে প্রথমে বলবে যে আপনি দিনাজপুর পলিটেকনিকের কি না, তো বলবে যে হ্যাঁ আমি দিনাজপুর পলিটেকনিক, তাহলে আপনাকে আবার কোশ্চেন করবে। আর যদি প্রথমে আপনি বলেন যে না আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট না, তখন আপনার ফার্স্ট কোশ্চেনে আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি যা করতেছিলেন করেন, আপনার সাথে আর দরকার নাই। তো এই যে কোশ্চেনসটা করলো বা কোশ্চেনটা বের হইলো, এইটা হচ্ছে এখানে আমরা বের করব আজকে। কিভাবে? কালকে তো হচ্ছে বা পরশুদিন আমরা হচ্ছে নেস্টেড কি বলে কন্ডিশন দিয়ে দেখছিলাম, তাই না? টার্নারি অপারেটর দিয়ে আমি একটু বুঝাইছিলাম, ওইটা আমরা এখন চেক দেব। তো একটা আমি এখানে নেই, স্ট্রিং আকারেই নেই, স্ট্রিং প্রথমে নিব হচ্ছে পি নেম, যে পলিটেকনিক নেম, এখানে দিলাম যে ডিপিআই দিলাম, ডিপিআই দিলাম প্রথমে। এরপরে আসি স্ট্রিং কি বলে সাবজেক্ট নেম বা ডিপার্টমেন্ট, সিএসসি, আর বাকিগুলো গেলাম না, সাধারণত দুইটাই ধরলাম। নেস্টেড লুপ কিন্তু অনেকগুলো যাওয়া যায়, তো আমরা হচ্ছে নেস্টেড লুপ চেক করার জন্য এটা দুইটা। প্রথমে আমি কি করব, এগুলোকে উঠাই দেই। প্রথমে এখানে এসে চেক দিব, এটারও দরকার নাই, যে আপনি পি নেম ইকুয়াল কাকে চেক দিব, ডিপিআই কিনা।
এই পর্যন্ত চেক দিব যে পি নেম ইকুয়াল ডিপিআই কিনা। তাহলে এখানে যদি হয় গুড ইউ আর ডিপিআই স্টুডেন্টস, ওরা আমি বললাম যে গুড ইউ। ইলস যদি তুমি বলো যে না আমি ডিপিআই স্টুডেন্ট না, তাহলে বলবো যে ওকে ওকে নাইস টু মিট ইউ। তো ও এখানে গুড বাই বলে চলে যাবে। তো প্রথমে হচ্ছে কি বললো, এসে চেক দিল যে তুমি কি ডিপিআর স্টুডেন্ট, বলতেছে হ্যাঁ, তখন ডিপিআর স্টুডেন্ট যদি হয়ে থাকে তখন ওকে ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর বলবে যে গুড ইউ আর ডিপিআই স্টুডেন্ট, তারপরে আমরা ওকে নেক্সট কোশ্চেন করবো, তো ওটা পরে আসতেছি। আর এখানে যদি না হয়, এই ব্লক ফেল করলে বলবে যে ওকে নাইস টু মিট ইউ, মানে ওর সাথে পরে দেখা হবে। তো এই যে আমি এখানে চেক দিলাম ডিপিআই স্টুডেন্ট, তো ওখানে বলতেছে যে ইউ আর ডিপিআই স্টুডেন্ট। যদি আমি এখানে ডিপিআই স্টুডেন্ট না দিয়ে এখানে হচ্ছে ধরেন যে আরপিআই রংপুর পলিটেকনিক দিলাম, যে আরপিআই স্টুডেন্ট, তো যে নাইস টু মিট ইউ, ওকে, মানে ওর সাথে আর কথা নাই, মানে ওর সাথে ওর প্রয়োজন নেই, মানে ও খুঁজতেছে কাকে, ডিপিআই স্টুডেন্টকে খুঁজতেছে। তো এই পর্যন্ত কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলেন? বুঝছি। আচ্ছা, এরপরে যদি এটা বুঝে থাকেন তাহলে এই ব্লকের ভিতরে এসে ওকে আবার কোশ্চেন করবে যে ইফ যদি ডিপার্টমেন্ট, মানে প্রথমেরটা মিলে গেছে যে ডিপিআর স্টুডেন্ট মিলে গেছে, ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ইকুয়াল যদি সিএসই হয়, তাহলে তাহলে কি বলবো ওকে, ইউ ইউ আর মাই কি বলতে পারি, একটা দিয়ে দিলাম ব্রাদার, আচ্ছা ইয়েস সেম টু ইউ, এটা দিলাম, ওটা দিলে খারাপ দেখা যায়। তাহলে হচ্ছে প্রথমে এসে জিজ্ঞাসা করলো তুমি কি ডিপিআর স্টুডেন্ট, বলবে যে হ্যাঁ আমি ডিপিআর স্টুডেন্ট, তারপর বলবে যে গুড ইউ আর ডিপিআর স্টুডেন্ট, তখন ওকে আবার কোশ্চেন করবে তুমি কি সিএসসির, তখন বলবে, ও যদি বলে যে হ্যাঁ সিএসসির, যে সেম টু ইউ, মানে ও সিএসসির। আর যদি না হয় ইলস, ইলস যদি না হয় তখন ওকে আই অ্যাম স্টুডেন্ট। আপনারা কি এই কনসেপ্টটা একবার বুঝতে পারছেন? প্রথমে ওর সাথে কথা শুরু করলো কি দিয়ে, ওকে কথা শুরু করলো যে আপনি কি ডিপিআর স্টুডেন্ট, যদি বলে যে না, তাহলে ওর কথা এই পর্যন্ত শেষ, ওকে ঠিক আছে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর যদি হচ্ছে ও বলে যে হ্যাঁ ভাই আমি তো ডিপিআর স্টুডেন্ট, তখন বলবে যে গুড হ্যাঁ ইউ আর ডিপিআর স্টুডেন্ট, তারপরে ওকে বলবে, আবার জিজ্ঞাসা করবে যে আপনি কি সিএসসি স্টুডেন্ট, বলবে যে হ্যাঁ আমি সিএসসি, তারপর বলবে যে হ্যাঁ আমিও সিএসসি। এরপরে কথা আমরা চাইলে আরো বাড়াইতে পারি। এইখানে এসে ও যদি বলে যে না আমি সিএসসি স্টুডেন্ট না, তোকে বলবো যে ওকে আই এম সিএসসি স্টুডেন্ট, মানে ও ওর পরিচয়টা দিল যে আমি সিএসসি স্টুডেন্ট। ও বলতে পারে হয়তো বা যে আমি অন্য কোনো একটা টেকনোলজি। তো আমরা এখান থেকে চেক দিব কি, যে প্রথমে চেক দিল, দেখেন আমি দুইটা কিন্তু মিলে গেছে, এই যে প্রথমটা এসে চেক দিল ডিপিআই স্টুডেন্ট, তাহলে ডিপিআই স্টুডেন্ট এখানে প্রিন্ট করে দিল। এরপর আবার চেক দিল, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিছে কি যে সিএসসি স্টুডেন্ট, বলছে যে ইয়েস সেম টু ইউ। এখন আপনি যদি এখানে সিএসসি না দিয়ে ট্রিপল ই দেন, ট্রিপল ই খুঁজতেছেন, তা ডিপিআই স্টুডেন্ট কিন্তু ও বলবে যে তো আচ্ছা ঠিক আছে আমি তো সিএসসি স্টুডেন্ট, ও খুঁজতেছিল আসলে একজনকে সিএসসির, কথা বুঝতে পারছেন? মানে ও খুঁজতেছে ট্রিপল ইর, কিন্তু এখানে ট্রিপল ই খুঁজে পায়নি। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? তো এই এই চেকগুলো আমরা কখন দিব, এই চেকগুলো আমরা সফটওয়্যার যখন বানাই, সফটওয়্যার বানানোর পর আমরা এই চেকগুলো দিই, বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ দেই, প্রথমে এই যে গত ক্লাস নেওয়ার সময় আছে নেট চলে গেছিল, যে আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে যে আমরা যখন সফটওয়্যারটা বানাবো তখন এখানে চেক দিব যে আসলে নেট আছে কিনা। তো ধরলেন যে এই পার্টটাতে আমরা চেক দিলাম হচ্ছে নেট আছে কিনা। তো যদি নেট থাকে তাহলে আপনি যা করতেছিলেন ওই কোশ্চেনগুলো, যে নেট আছে ঠিক আছে, এখন ডাটা আমি সাবমিট করব কিনা,
বা হচ্ছে এই ভিডিওগুলো দেখাবো কিনা, যে এই কাজটা যে নড়তেছে বা সবকিছু ভিউটা ঠিক রাখবো কিনা, হ্যাঁ, এই যে একজনকে অ্যাকসেপ্ট করবো বা ডিলিট করে দেবো, এই যে এগুলো করবো কিনা, এই পারমিশনগুলো দেওয়ার জন্য তখন হচ্ছে এইখানে আসবে। কিন্তু ওটার জন্য তাকে নেট থাকা জরুরি, তাই না? তো এই জন্যই হচ্ছে প্রথমে একটা চেক দিতে হবে। তো আমাদের প্রত্যেকটা কাজের পিছনেই লজিক আছে, কোনো লজিক ছাড়া তো আসলে কাজ করে লাভ নেই। তো এই প্রোগ্রামিংটার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করতেছি প্রত্যেকটার কোনো না কোনো লজিক আছে, হ্যাঁ। তো আপনারা এই লজিকগুলো যে আছে বাস্তব জীবনের লজিকগুলো নিয়ে চিন্তা করবেন এবং এখানে কাজ করবেন, দেখবেন যে মজা পাবেন। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আছে? নাই। আচ্ছা, সবাই বুঝছি কি আমরা? বাহ, বুঝতে ভালো। এখন আমাদের আরেকটা টপিক আছে, এটার সুইচ কেস। সুইচ কেস সম্পর্কে কারো আইডিয়া আছে? না। না ভাইয়া। আচ্ছা, সুইচ কেসের ক্ষেত্রে আমরা ইফ ইজ যেভাবে দিলাম সুইচ কেস সেম, হ্যাঁ। তো ওইটাতে আছে কি, যে ভাইয়া ওমর ফারুক ভাইয়া বলেন। আমার আইডিয়া আছে, সমস্যা নেই। জি, সুইচ কেস সম্বন্ধে আইডিয়া আছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুইচ কেস যেটা আছে এইটা হচ্ছে যে আমাদের ইফিলস যেভাবে আছে ইফিলসের মতোই। তো এটার পার্থক্যটা হচ্ছে যে আমরা এখানে উপরের দিকে একটা কন্ডিশন দিব যেটার সাথে ম্যাচ করবে সেটা দেখাই দিব, এর বাইরে আর আমাদের সাধারণত কাজ করি না। আর এটা আমরা হচ্ছে সাধারণত বেশি ব্যবহারও হয় না, হ্যাঁ। আমরা কোডিং এর ক্ষেত্রে বিশেষ করে টার্নারি অপারেটর যেটা আছে, ওই যে গতকালকে যেটা দেখেছিলাম ওইটাই বেশি ব্যবহার করি ছোটখাটো ইফিলসের ক্ষেত্রে, মানে যেটা দুইটার জন্য ব্যবহার হবে, যে হয় এটা না হয় ওটা, তখন আমরা ওই টার্নারিটা ব্যবহার করি। তো এখানে আমরা যদি সুইচের আসি, সুইচের পার্ট যেটা আছে ওটা লেখার সিস্টেমটা হচ্ছে SWITCH, এই সুইচ লিখতে হবে আপনাকে আগে, হ্যাঁ। সুইচ লেখার পর কি করতে হবে? সুইচ লেখার পর আপনাকে এই সেম ভাবে ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে কন্ডিশন ব্লক। কন্ডিশন ব্লকের ভিতরে আমরা যা কাজ করার সেটা করতে পারবো। তো ধরেন আমি এখানে কন্ডিশন ব্লকের ক্ষেত্রে এটা কন্ডিশন দিব আর এখানে কেস লিখবো, কেস। এই কেসের সাথে কি মিলে যায় এই কেসের স্টেটমেন্টটা এখানে লিখবো। ওকে, ধরেন আমি এখানে লিখলাম প্রথমে এখানে কি আছে, কোডার অঙ্গন, কোডার অঙ্গন, এটা একটা কেস। তো আমি এখানে কি করব, প্রিন্ট দিস ইজ কোডার অঙ্গন, এটা একটা কেস, মানে ব্লক এটাকে বলা হয়। যদি আপনারা বুঝেন তাহলে ব্লক বলবেন। এরপর এখানে একটা দিবেন, আরে লাইন মিলতেছে না, লাইন না মিললে সমস্যা নেই, আমি এটা সুন্দর দেখানোর জন্য করতেছি। আর এখানে আছে ডিফল্ট, DEFAULT, ডিফল্ট। এই ডিফল্টের ক্ষেত্রে কি দিবেন, যে নাথিং। তো এইখানে আমি হচ্ছে কোডার অঙ্গন দিলাম। তারপর এখানে আছে ফাজলে রাব্বি, ফাজলে রাব্বি, দিস ইজ ফজলে রাব্বি। যদি এখান থেকে, আচ্ছা ফজলে রাব্বি দুইটা লেখার লাগবে, একটা আমি নাম দেখে। এরপর হচ্ছে মারুফ, মারুফ হোসেন। নেক্সট আমি আর দিলাম না, তো এই দুই তিনটা রেখে দিলাম। তাহলে আমি এইখানে কি করব, কন্ডিশন দিব। এখানে এখানে কন্ডিশনটা কি দিব, ধরেন এখানে আছে মাই নেম বা স্টুডেন্ট নেম, এস নেম, স্টুডেন্ট নেমটা এখানে দিলাম কোডার অঙ্গন। তো এস নেম এখানে প্রিন্ট করে দেবে, এস নেম। আমি এখানে বললাম যে এস নেম, এই ভেরিয়েবলটা এখানে দিলাম। এই এস নেমটা এইখানে আসলো, এইখানে এসে এটাতে কেস ওয়ানের সাথে মিলাবে, বলবে যে আপনার এখানে যেটা দিছে এইটার সাথে কি এইটা মিলে, বলবে যে হ্যাঁ মিলে, তাহলে হচ্ছে এই ব্লকটা প্রিন্ট করবে। তো
যদি না মিলে তারপরে এখানে আসবে, যদি না মিলে তারপরে এখানে আসবে, শেষে ওই ইলসের মতো ডিফল্ট প্রিন্ট করবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? পারবেন এখন? জি ভাইয়া কিছুটা যদি একটা না মিলে তাহলে নাথিং প্রিন্ট করবে। জি, এখন ধরেন যে আমি এই যে এখানে ভুল করে দিচ্ছি একটা, এখন যদি ভুল করে দিলাম তাহলে এখানে এসে চেক দিবে, এখানে এসে চেক দিবে, এখানে এসে দিবে, শেষে যা পাবে তাই প্রিন্ট করে দেবে। ক্লিয়ার? আচ্ছা ভাই একটা কোশ্চেন আছে, অবশ্যই। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাতে সেমিকোলন ইউজ করছি, আর এইটাতে ভাইয়া কোলন ইউজ করার কারণ? এটার প্যাটার্ন এইখানে আমরা কিন্তু এই যে স্টেটমেন্টের ক্ষেত্রে সেমিকোলন ইউজ করছি, কিন্তু এইটার যে প্যাটার্নটা আছে এইটার ক্লোন দেওয়া আছে, ওর যে স্ট্রাকচার, আচ্ছা ওর স্ট্রাকচারে ক্লোন দেওয়া আছে। বুঝতে পারছি। আর আচ্ছা, এখন এই জায়গাটাতে ধরি যে আমরা যদি এখন আপনাদেরকে বলি যে গ্রেডিং সিস্টেম যেটা ছিল ওইটাকে যদি আপনি এখান থেকে বের করতে পারতেন কেমন হইতো? পারবেন না? গ্রেডিং সিস্টেমটা দেখাই দিলাম না আমি একটু আগে, যে ৮০ থেকে যদি বড় হয় তাহলে A+ পাবে, এটার থেকে যদি বড় হয় এটা পাবে। তো আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, আপনারা তো কয়েকদিন থেকে হোমওয়ার্ক করেন নাই একটাও, আমি যেগুলো দিছিলাম মানে দেইনি এখনো, যেগুলো করাইছিলাম এগুলোর ক্ষেত্রে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল না। তো আপনাদের আজকে থেকে হচ্ছে হোমওয়ার্ক শুরু হবে, আপনারা মিনিমাম ১টা ২টা করে প্রোগ্রাম করে সাবমিট করবেন। বুঝতে পারছেন? আর কালকে ক্লাসের আগেই হচ্ছে আমরা ওই গ্রুপ চেক করে তারপর হোমওয়ার্কগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে আপনাদের এটা একটু সবাই লিখে, কোথায় সাবমিট করব? স্ক্রিনশট মেরে গ্রুপে দেব? জি জি জি, স্ক্রিনশটস মেরে গ্রুপে আপনারা সাবমিট করবেন যে যতগুলো পারেন, যতগুলো প্রোগ্রাম পারেন। তো আপনারা আরও করতে পারেন কি, যে ইয়াতে আসতে পারেন, এই বিভিন্ন এআই গুলো আছে, ডিপসিক আছে, চ্যাটজিপিটি আছে, জিমিনি আছে, হ্যাঁ, যেটাতেই আসেন না কেন আপনারা এসে সার্চ দিবেন। এই গুগলের নিজস্ব জিমিনি, এটা জিমিনি সম্পর্কে আইডিয়া আছে কারো? জি ভাইয়া আছে। আচ্ছা, তো জিমিনিতে এসেও আপনারা সার্চ করতে পারেন যে গিভ মি স্মল প্রবলেম ইন ইফ ইলস এস সুইচ কেস। দেখবেন যে আপনাকে প্রবলেম দিয়ে দিছে, সাথে অ্যান্সার চাইলে অ্যান্সারও দিয়ে দিছে। হ্যাঁ, এখানে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ একটা ডার্ট বলি নেই, আই ইউজ ডার্ট। এই যে গ্রেড ক্যালকুলেটর একটা প্রবলেম দিছে, হ্যাঁ, আবার এখানে কোড সহ লিখে দিছে এই যে ইফএলস দিয়ে, আবার এখানে সলিউশন সুইচ কেস দিয়ে দিছে। হ্যাঁ, ওই ওই প্রবলেমটাই হচ্ছে সুইচ কেস দিয়ে দিছি। ওরে বলি জাস্ট গিভ মি 10 প্রবলেম। এই যে ইভেন আর ওড নাম্বার, এটা খুব কমন একটা প্রশ্ন। এরপর হচ্ছে পজিটিভ নেগেটিভ বের করা, এরপর হচ্ছে এই যে ডে অফ উইক, 7 দিনের ভিতরে একটা ডে বের করা, তারপর হচ্ছে লগ ইন সিস্টেম, হ্যাঁ এগুলো সব। আচ্ছা, এখানে কয়েকটা দিছে, আমরা এখান থেকে 2-4টা বের করি, বাকিগুলো আপনারা আরও দেখে থেকে করে নেবেন। হ্যাঁ, তো ইভেন অট এইটা সম্পর্কে কারো আইডিয়া আছে? পজিটিভ নেগেটিভ? না। আচ্ছা, প্রথমে আমরা বের করি হচ্ছে ইভেন অট। ইভেন অটের সিস্টেমটা হচ্ছে জোর বিজোর। ইভেন মানে হচ্ছে জোর সংখ্যা, অট মানে হচ্ছে বিজোর সংখ্যা। বুঝতে পারছেন? তো জোর সংখ্যা আর বিজোর সংখ্যা আমাকে 2-4টা বলেন তো। 2 4 6 8 গুড। 12 14। এটা হচ্ছে ধরেন একটা নাম্বার দিলাম 20, এটা জোর না বিজোর? জোর। ওকে, তো এইটা জোর যদি হয় তো আমাকে কম্পিউটারকে তো এটা বুঝাইতে হবে যে ইফ এ ইকুয়াল ধরেন যে আমি লিখলাম যে জোর, হ্যাঁ, মানে লিখে দিলাম আমি এখানে জোর, তাহলে এখানে প্রিন্ট কি করবে, যে প্রিন্ট এ ইজ এ ইকুয়াল, এইখানকার যে এটা আছে এই 20 ইজ ইভেন, তাই তো?
ইলস ইভেন যদি না হয় তার মানে কি অড বাকি আছে, এটা তো দুইটাই, তাহলে অড। এখন আমাকে কন্ডিশনটাতে আসতে হবে। হ্যাঁ, এই যে এখানে এই প্রশ্নটা তো বুঝতে পারছেন নাকি, যে জোর, এই জোর এবং বিজোর বের করার প্রোগ্রাম এখন আমরা লিখে ফেলছি এখানে, কিন্তু মূল যে থিওরিটা মানে কন্ডিশনটা এইটা দেইনি আমি। আপনারা কি বুঝতে পারছেন? এই প্রবলেম কোথাও করছেন সলভ? যে করছি পাইথনে। পাইথনে করছেন, তাহলে লজিকটা কি? হ্যাঁ, a ডিভাইডেড 2 ইকুয়াল 0। আচ্ছা, মানে মানে আসলে ওটা আমি তো ইয়েটা চাইনি, আপনার বিজনেসটা চাইছি, যে আসলে মূল ভিত্তিটা কি, প্রবলেমটা যে সলভ করি আমরা, এটা লজিকটা কি, মানে জোর মানে সংখ্যা ধরেন এ যে, যদি মানে হুম, সংখ্যাটা যদি 2 দ্বারা ভাগ হয় তাহলে সেটা জোড়। গুড গুড গুড। 2 দ্বারা ভাগ হলে হবে না, 2 দ্বারা ভাগ হওয়ার পর ভাগশেষটা শূন্য আছে কিনা এটা দেখতে হবে, তাই তো? হ্যাঁ 7কে 2 দিয়ে ভাগ করলেন 3.5 বের হইলো, তাই তো ভাগশেষ আসলো, 2 দিয়ে তো ভাগ গেছে। হ্যাঁ, তো এই কারণে আপনাকে চেক দিতে হবে যে 2 দিয়ে আগে ভাগ দিব, যে অর্থাৎ এটা যে আছে এটাকে 2 দিয়ে ভাগ দিব, দিয়ে ভাগশেষটা বের করব। তাহলে ভাগশেষ বের করার সূত্র বা হচ্ছে সিম্বল যেটা আছে, গতকালকে আমরা অপারেটরে পড়ছিলাম, তাই না? কোনটা, এটা নাকি মনে পড়ে? এই আপনারা ভুলে গেছেন নাকি? এইটা এইটা বের করা, এটা কি বের করে? ভাগশেষ। ভাগশেষ বের করে। ওই আমি কালকে দেখাই দিলাম না, 50 থেকে 30 ভাগ দিলাম, তারপর 20 বের হলো ভাগশেষ। তো এই ভাগশেষ বের করার প্রোগ্রাম হচ্ছে এটা। তাহলে ভাগশেষ কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। যদি ভাগফলটা আমার 0 আসে, ভাগশেষটা যদি 0 আসে, তাহলে এটা ইভেন নাম্বার। বাকিরা কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আপনাদের প্রশ্ন করতে হবে তো, আপনারা না বুঝলেও আমাকে বলতে হবে, বুঝলেও বলতে হবে। আচ্ছা আমি ধরি, ফজলে রাব্বি ভাইয়া বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, মারুফ হোসেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, এখানে তো আপনারা বুঝার কথা। পবিত্র ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। বাহ, সবাই তাহলে বুঝতে পারছেন। পলাশ ভাই কি নতুন জয়েন করছে না? আপনারটাই তো, ওটা বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে এ এ লিখলাম, লেখার পর হচ্ছে মডুলাস ভাগশেষ 0, যদি এটা হয় ইভেন নাম্বার, যদি না হয় অড নাম্বার। এখন আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। 21 দিলাম, তাহলে অবশ্যই এটা অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা, তাহলে এইখানে দেখবে 21 ইজ অড। তো এইটা হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম, এই যে এইখানে যেটা দিছিল। এরপর হচ্ছে পজিটিভ, নেগেটিভ অর 0, এইটা বের করার প্রোগ্রাম লিখতে পারবেন আপনারা? ধরেন যে এই আপনাদেরকে একটা জানায় রাখি, আবার মনে হারা যাবে। এই যে এইরকম প্রশ্নটা যে আছে এভাবে তুলবেন, তোলার পর এই যে এইখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, দিয়ে এটার আবার কমেন্ট করে দিবেন। এই কমেন্ট না করলে ফির আবার হবে না, বুঝতে পারছেন? নয়তো আবার এরর দিবে। অর্থাৎ বোঝার জন্য এইভাবে কমেন্ট করে দিবেন, তাহলে কি আমরা বুঝতে পারবো যে আপনি এই প্রবলেমটার সলিউশন এখানে দিয়েছেন, তাহলে বাকিরাও এই প্রশ্নটা বুঝতে পারবে। এখন আপনি প্রশ্নটা না দিলে ফির আবার ওরা অ্যান্সারটা দেখে কি করবে, এই জন্য দুইটা দিতে হবে। তো আমরা এখন যদি পজিটিভ, নেগেটিভ আর 0 এইটাকে বের করি, তাহলে এটা বের করার প্রোগ্রামটা কিভাবে আসবে? এটা বের করার ধরেন যে এখানে 21 লিখছি আমি, এখন এটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার নাকি 0 নাম্বার? তো পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার বোঝেন আপনারা? জি ভাইয়া বুঝছি। একটা উদাহরণ দেন তো নেগেটিভ নাম্বারের। যেমন -2। -2 বড় নাকি -5 বড়? -2। শিওর? হ্যাঁ। ফজলে রাব্বি? ফজলে রাব্বি ভাইয়া, জি ভাইয়া। -2 বড় না -5 বড়? -2 বড়। শিওর? জি শিওর। যাক, আপনারা অনেক চালাক।
জিরো বড় না -2 বড়? 0 বড় অবশ্যই। আচ্ছা, তাহলে তো এটা শিখে গেছেন আপনারা। তাহলে এইখানে আমাকে চেক দিতে হবে যে আসলে কোনটার থেকে কোনটা বড়। তো আমি এইখানে যেটা সংখ্যা নিব, এই সংখ্যাটাকে আমরা যদি, আচ্ছা ওটা আপনাদের থেকে বের করি। আপনারা এই প্রবলেমটাকে সলভ করেন তো দেখি। কে পারবেন? খালি নাম বলবেন যে আমি পারবো। ভাইয়া আমি পারবো। আর আর কে আছেন? ওমর ফারুক 2 জন। আর কেউ? জাহিদ ভাই। আর ওকে, তাহলে এই দুইজন বা 3 জন পারবেন। বাকিরা তো পারার কথা। বাকিরা তো পারার কথা। এখন কে সলভ করবেন বলেন? পবিত্র, আপনি তো একটা সলভ করছিলেন। জি ভাইয়া বলেন। আচ্ছা, এটা জাহিদ ভাই সলভ করুক, তাই না ভাই? হ্যাঁ, solve করেন। জি বলেন। নাম্বার হচ্ছে যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, আর 0 থেকে ছোট হলে নেগেটিভ, আর ইলস দিয়ে হচ্ছে 0 দেওয়া যায় আর কি। এটা ঠিক আছে? হ্যাঁ, a greater than 0 তাহলে পজিটিভ হবে। পজিটিভ, পজিটিভ। আর 0 থেকে ছোট হলে নেগেটিভ। ইলসিফ, তাই না? হ্যাঁ, ইলসিফ। আর ইলস দিয়ে তার নাম্বার 0 বা 0 সমান। এটা কি হবে? এটা নেগেটিভ। ইলস 0। এখন ফারুক ভাই বলেন, ঠিক আছে? আচ্ছা ভাই বলেন। এটা ঠিক আছে? প্রথমটা ঠিক আছে। প্রথমটা হচ্ছে a greater than 0, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, এলসি হচ্ছে a less than 0, না এটা তো ফলস, এটা কন্ডিশন মিথ্যা হয়ে গেছে। তারপরে এলস 0, আমার তো ভাই এক্সিকিউট করবে যে করে একটা পজিটিভ এক্সিকিউট হবে। না না, বললাম যে জাহিদ ভাই যে এটা সলভ করলো, এটা কি ঠিক আছে কিনা আপনার খালি জাস্ট হ্যাঁ না বলবেন। আচ্ছা, এটা হচ্ছে a less, না এটা তো ঠিক নাই, এটা ঠিক নাই। আমার ঠিক নাই, এলসে কন্ডিশন ঠিক নাই। না না, পরে ওটা পরে, মানে আমি জিজ্ঞেস করিনি যে কোনটাতে। এটা আপনি জাস্ট বলবেন যে ঠিক না, হ্যাঁ নাকি না, মানে ভুল হয়েছে আপনার কথা অনুযায়ী, তাই না? কন্ডিশন আমি একটা সত্য পাইতেছি, এটা ঠিক পাইতেছি, বাকিগুলা তাহলে ঠিক আছে। না, কন্ডিশন কখন সত্য হবে? যখন গোটা প্রোগ্রাম পারফেক্টলি কাজ করবে বিভিন্ন ভ্যালু দিয়ে, তখনই তো প্রোগ্রাম সত্য হবে। একটা দিয়ে এখন আমার তো একটা কন্ডিশন তো সত্য হয়ে গেছে, এটাই তো এক্সিকিউট করবে সে। কিন্তু আমি যখন এখানে ভ্যালু চেঞ্জ করে দিব অন্যটা, তখন কি এই প্রোগ্রাম কাজ করবে? যেমন চেঞ্জ করেন দেখি। না না, আপনার কাছে শুনতে চাইছি ভাই। উনি তো একটা বলছে, ওনার দিক থেকে উনি বলছে যে আমারটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ওটা বলছে ঠিক আছে ভাই। আচ্ছা, এটাই জানতে চাচ্ছি। আর কেউ আছে? পবিত্র ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে প্রোগ্রাম? জি ভাইয়া ঠিক আছে। কোথাও ভুল না। ওকে, তাহলে সবাই ঠিক বলছে, তাই না? তাহলে এখানে আমরা দেখি যে এখানে পজিটিভ দিছি, এখন যদি আমি এখানে মাইনাস দিতাম তাহলে দেখেন -21, তাহলে হচ্ছে এটা 0 থেকে ছোট। এখন আমি যদি এখানে 0 দিতাম, -0, তাহলে 0, অর্থাৎ এইখানে যেটাই দিচ্ছি আমি সেটা পারফেক্টলি কাজ করতেছে, তাই না? তার মানে এই প্রোগ্রামটা ঠিক আছে। তো আপনারা এইভাবে প্রোগ্রাম যতগুলো আছে না কেন, এগুলো যতগুলো প্রবলেম সলভ করবেন আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো আপনারা যদি এটা পারেন তাহলে আপনাদেরকে আরেকটা কি কাজ দেওয়া যাইতে পারে, লিপ ইয়ারটা বের করতে পারেন। হ্যাঁ, আবার হচ্ছে লগ ইন সিস্টেমটা বের করতে পারেন। লগ ইন সিস্টেমটা আমি একটু দেখাই দিই। এটা আপনাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু প্রশ্নটা কঠিন লাগতে পারে, কিন্তু সব সহজ।
ধরেন যে ভাইয়া হ্যালো, জি জি তাহলে ইফ ইলস এর মানটা যদি আমি এ সমান সমান 0 দিই তাহলে আমার 0 আসবে, তাই তো? ওই রেজাল্টটা মানে পজিটিভ, নেগেটিভ এন্ড 0। এ ইকুয়াল ইকুয়াল যদি 0 দেই, হ্যাঁ, মানে ইফ ইলস যেখানে আছে হ্যাঁ ওই নিচের জায়গায় আমি আরেকটা কন্ডিশন যদি লিখি, ইফ ইলস দিয়ে আরেকটা কন্ডিশন লিখি, যেমন ফার্স্ট ব্র্যাকেটে যদি লিখি এ ইকুয়াল হ্যাঁ 0, হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমার তাহলে তো তৃতীয় মানটা আমার 0 আসবে, তাই তো? তাহলে ইলসের তো কোনো কাজে থাকলো না এখানে, তাই না? মানে আপনি যদি ইলস দিয়ে ইফ দিয়ে আরেকটা কন্ডিশন মারে দেন 0-র জন্য, হ্যাঁ তাহলে তো ইলসের জি, কোনো কাজ নেই, ইলসের ব্লক তো ফাঁকাই থাকলো। এটাতে কি দিবেন তখন? মানে 0-র ক্ষেত্রে আমার কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, আমার শেষের কন্ডিশনটাই কাজ করবে। না না, 0 কন্ডিশন দেওয়ার দরকার না, আপনি দিতে চাচ্ছেন দেওয়া ভালো, সমস্যা নাই তো। তো আমি বলতে চাচ্ছি হ্যাঁ যে আমি যে দিব, কিছু বলবো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে ফজলে রাব্বি ভাইয়া যেটা বলতেছিল হুম, যে এখানে a ইকুয়াল 0 দিয়ে এখানে যদি আমি 0 প্রিন্ট মানে প্রিন্ট করতে যদি 0 দিই আর এখানে যদি নেগেটিভ দিই তাহলে তো আমার প্রোগ্রামটা রান করবে। আরেকবার বলবেন তো দেখি। এই যে ইলস ইফ এর এখানে a ইকুয়াল 0, এইখানে এইখানে ইলস নিচে নিচে, হ্যাঁ a ইকুয়াল 0 ইকুয়াল 0, 0, জি আর প্রিন্ট করতে দিলাম আমি 0, প্রিন্ট 0 করব। প্রিন্ট 0, হ্যাঁ, হুম, আর ইলস এর এখানে প্রিন্ট করব আমি নেগেটিভ। ও আচ্ছা, ঠিক আছে ফজলে রাব্বি ভাই? জি জি, এরকমই কিছু একটা। আচ্ছা আচ্ছা। ও না, আমি ভাবলাম যে আপনি এটা যা আছে আছে এখানে আরেকটা ডুপ্লিকেট করে এখানে দিবেন, জি তাহলে না না ওটা না, তাহলে ওটা তো বলছি। ইচ্ছে তো আর কিছু দেওয়ার থাকলো না, এই জন্য বলছি। আপনি চাইলে কন্ডিশন দিয়ে দিতে পারেন, যেমন আমরা হচ্ছে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যার ক্ষেত্রে কি 2টা কন্ডিশন চেক দিছি, তৃতীয়টা ধরে নিয়েছি যে এটা অলরেডি এটা গেছেই। তো এইখানকার ক্ষেত্রেও হচ্ছে আমরা এইভাবে নিচ্ছি এই জন্য, হ্যাঁ। তো আপনি যেভাবে মিলান না জি কেন, ভাই, আপনার অ্যান্সার যেটা আছে বিভিন্নভাবে টেস্ট করার পর যেটা ঠিক হবে ওটাই অ্যান্সার, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি এবার। তো লগইন সিস্টেম যেটা আছে, লগইন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ইউজার নেম থাকবে আপনার আর একটা পাসওয়ার্ড থাকবে, তাই তো? তো স্ট্রিং দুইটাই, স্ট্রিং নেই, স্ট্রিং ইউজার নেম, ইউজার নেম কি দিতে পারি, ধরেন যে কোডার অঙ্গন আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোডার 1 2 3 4 5 6 7 8, এই পাসওয়ার্ড দিলাম এটা, আর ইউজার নাম হচ্ছে এটা। এখন আমার একটা কি বানাইতে হবে, লগইন সিস্টেম, যে একজন ইউজার ওই ফিল্ডের ভিতরে এন্ট্রি করবে কোডার অঙ্গন আর পাসওয়ার্ড, এই দুইটা যদি কোডার অঙ্গন এন্ট্রি করে তাহলে হচ্ছে লকটা খুলে যাবে, আর যদি ভুল এন্ট্রি করে তাহলে আর লকটা খুলবে না, তাই তো? তো আমাকে এইটাই বানাইতে হবে, এইখানে ইউজার নেম ইকুয়াল ইকুয়াল যদি হচ্ছে সিও কোডার অঙ্গন অ্যান্ড দিব না অর দিব, বলেন তো? হুম, এখানে অ্যান্ড দিব না অর দিব? এন্ডি থাকবে ভাই, কারণ দুইটা মানে সত্যি লাগবে। আচ্ছা, লগইন সাকসেস ইজ রং ইউজার, তাহলে এটাকে রান দিলে আমার কি সব ঠিক থাকবে? রং ইউজার কেন আসলো বলেন বলেন বলেন। ওই কোডার অঙ্গনের এটা ছোট হাতের হবে। গুড, কোডার অঙ্গনের এটা আমি বড় হাতে দিয়ে ফেলছি, তো এই জন্য হচ্ছে লগ ইন সাকসেস হয়েছে। এখন ধরেন আপনারা এই পর্যন্ত সবাই বুঝছেন, 32 বেজে গেছে, আমরা শেষ। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু অ্যাডভান্সে শিখবো এটার জন্য, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন যে এখানে কি আছে, আজকে রায়হান চৌধুরী খুব কম কথা বলতেছে, ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি আসলে
এই অফিস থেকে বের হচ্ছিলাম, তো এই কারণে আপনার ওয়ার্ড ইভেন্টের যে কনসেপ্ট এটা আসলে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি রিল্যাক্সে থাকুন। জি ভাই। তাহলে হচ্ছে নাজিফা নিশাত, জি ভাইয়া। আপনার একটা চ্যালেঞ্জ দেই, আপনি নগদ বা রকেট অথবা ধরেন যে বিকাশ ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে কেউ ধরেন যে ট্রাই করার জন্য ভুল পাসওয়ার্ড দিল 2 থেকে 3 বার, তাহলে কি আর ওকে লগ ইন করতে দেয় পরে, নাকি লকটা হচ্ছে কিছুক্ষণের জন্য বা সাময়িক সময়ের জন্য লক করে রাখে? সাময়িক সময়ের জন্য মানে লক হয়ে থাকে। লক হয়ে থাকবে কেন এটা করার জন্য, মানে কারণটা কি? ইউজারের সেফটির জন্য। ইউজারের সেফটির জন্য, যেন হচ্ছে কেউ আপনার ভুল পাসওয়ার্ড 3 বারের বেশি দিয়ে ট্রাই করলে লক হয়ে যায়, আপাতত টেম্পোরারি লক, যেন আপনি পরবর্তীতে ফোন দিলে আবার খুলে দিতে পারে পরিচয় নেওয়ার পর। তো এই কাজটা সিকিউরিটি পারপাসে করা যায়, তাই না? আমরা যদি এইখানে আমরা ওই কাজটা করি এখানে সিকিউরিটি পারপাসে, যে একজন ইউজার যদি ভুল পাসওয়ার্ড দেয় কয়বার, সর্বোচ্চ 3 বার, তাহলে ওরে বলবো যে আপনি আর এখন কিছু করতে পারবেন না, করতে পারবো না এটা আমরা। তো এটা কেমনে করব, কোন আইডিয়া আছে? ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাবেন তাহলে। ওকে, তাহলে আপনাদের কোশ্চেন্স না থাকলে আমরা আজকে টপিকটা শেষ করব। ভাইয়া আমার একটা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে আপনি একবারে সিলেক্ট করে কিভাবে কমেন্ট ইন করতেছেন, একটা বা দুইটা লাইন, এটা হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে একেবারে কমেন্ট করে দিচ্ছেন, এই যে এইটা। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আপনি এই যে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে এটা ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল বাটনটা চাপ ধরে স্ল্যাশ দিবেন, তাহলে হয়ে যাবে। পাইছেন? পারেন নাই? এ হারাই গেল নাকি? জি ভাইয়া পারছি। আচ্ছা ছিল তো। ওকে, তাহলে আমাদের আজকের টপিকস আমরা এই পর্যন্তই রাখি। আগামীকালকে কি টপিকস হবে জানা আছে কারো?